তোমাকে না বারণ করেছি এমনভাবে দাঁড়িয়ে থাকবে না। আঙ্কেল আন্টি যদি দেখে তাহলে কি বলবে? তোমার জন্য যদি বাসা ছাড়তে হয় তাহলে তোমার খবর আছে। আব্বু আম্মু কিছু বলবে না, আপনি বাইকের পেছনে ওঠেন, আমি আপনাকে আপনার অফিসের সামনে নামিয়ে দেব। আর আব্বুর দেখার প্রশ্নই আসে না, কারণ সে এখন দোকানে আর আম্মু বাসার ভিতরে। এমনভাবে আমাকে নিয়ে যেতে বিরক্ত লাগে না? আমি আর তোমার সাথে যেতে পারবো না। আমার অফিসের লোকজন আমাকে অনেক কিছুই বলে, আর বাকি যেই ভাড়াটিয়াগুলো আছে ওরাও অনেক কিছু বলে, এতে আমার অনেক খারাপ লাগে। আর হয়তো এটা আন্টির কানেও চলে গেছে। লোকজনের কথায় কান দিলে চলে? পাছে লোকে কত কি বলে। এই যে আমাকে কত কি বলে, ঠিক আছে, বখাটে, তারপর ব্লা ব্লা, কিন্তু আমি কিছু মনেই করি না। আমি কি জানি না যে তুমি মাঝে মধ্যে আঙ্কেলের কাছে উত্তম মধ্যম খাও? এত বড় হয়েও মাই খেতে লজ্জা করে না? না, আমার তো মার খেতে ভালোই লাগে। আচ্ছা, এত কথা না বলে বাইকের পেছনে ওঠেন। আহা, ওঠেন তো। নিরঞ্জনা বাইকের পেছনে উঠতেই বাইক চালাতে লাগলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে চালাবে। তোমার পড়াশোনার কি খবর? পড়ো না, বন্ধু বান্ধবদের সাথে ঘুরেই বেড়াচ্ছ। যদি ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই? না টোটো কোম্পানির ম্যানেজার তো তুমি? পড়াশোনা ভাল লাগে না। বাবার টাকা পয়সা আছে তো তাই এইসব পড়াশোনা চাকরি নিয়ে টেনশন নাই। তোমারই জীবন বাইরে, নো চিন্তা ডু ফুর্তি। ঠিক ধরেছেন। আচ্ছা, আপনার অফিস কয়টায়? 9টায়। বেশি সময় নেই, আমাকে রেখে আসো। অফিস থেকে একটু দূরেই নামিয়ে দিবা। আপনার যা মর্জি। কথা বলতে বলতে নীলাঞ্জনা আপুর অফিস থেকে একটু দূরে ওনাকে নামিয়ে দিলাম। নীলাঞ্জনা আপু চলে গেল। কি মেয়ে রে বাবা, কখনো ধন্যবাদও দিল না, আর একবার ঘুরেও দেখলো না। আহা, আফসোস। কি দেখে যে এই মেয়ের প্রেমে পড়েছি আর ভালোবেসেছি। আসেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল। আকাশ বলেই বাসায় ডাকে, আর নীল নামটা অপশনাল। আর বাইরে বকেট নামেই পরিচিত। বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা বোন ছিল, কিন্তু অসুস্থতায় মারা যায় সেই ছোট থাকতেই। মা গৃহিণী, আর বাবার ব্যবসা আছে। আর যে মেয়েটাকে তার অফিসের কাছে নামিয়ে দিলাম, সে আমাদের বাসার ভাড়াটিয়া। আমাদের বাসা 4 তলা, নিচতলায় আমরা, আর বাকি 3 তলায় ভাড়াটিয়া। আমি এবার অনার্স লাস্ট ইয়ারে। পড়াশোনা টেনে টুনে চলে, ওই ফুটানি বেশি আর কি। আর নীলাঞ্জনা আপু জব করে। মেয়েটা দেখতে বেশ মায়াবী। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। এই 7 মাস আগের কথা। ও মা গো, গেলাম গো। এই দেখে শুনে বের হতে পারেন না? চোখ থাকে কোথায় আপনার? সুন্দরী মেয়েদের দিকে। মাশাল্লাহ, সুবাহান আল্লাহ, কি সুন্দর। হোয়াট দ্য ফাও কথা, ফালতু কোথাকার। হাই, আই এম আকাশ আহমেদ নীল, অ্যান্ড ইউ? আপনার নাম জেনে কি করব? আর আমার নাম আপনাকে কেন বলবো? এই যে মিস কটকটে, এত রেগে যাচ্ছেন কেন? আমি কি এমন বলেছি যে রেগে যাচ্ছেন? আপনার কথা না আমার সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থাকেন কোথায়? কোনো সমস্যা হয়েছে? এখানে কি করছেন? কোনোভাবে সাহায্য করতে পারি? এতক্ষণে লাইনের ভেতরে কথা বলছেন। আচ্ছা, মামুদ চৌধুরীর বাড়ি কোনটা? যেই বাসার সামনে দাঁড়িয়ে আছেন এটাই, কিন্তু ওনাকে কেন খুঁজছেন? এখানে নাকি বাসা ভাড়া দেওয়া হবে, তাই ওনার সাথে কথা বলতে এসেছি। ওনাকে কি আপনি চেনেন? ওনার কাছে একটু নিয়ে যাবেন। এটুকু সাহায্য করলে আমি আপনাকে ক্ষমা করে দেব। আমি আবার অপরাধ কি করলাম যে ক্ষমার কথা আসছে? এই যে আমাকে ধাক্কা দিলেন, আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করে দেব। আচ্ছা, আছেন আমার সাথে। মেয়েটাকে সাথে নিয়ে দরজার সামনে এসে দেখি দরজা খোলা আছে, তাই ভেতরে এসে বললাম, আসেন। কারো বাসায় প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, সেই জ্ঞানটুকু নেই? আপনার পরিবার নেই, শিক্ষাটুকু দেয়নি? বাসায় মনে হচ্ছে ঠিকমতো শিখায়নি। এই ছেলে, কে তুমি? বাসায় এভাবে প্রবেশ করেছো কেন? আর আপনি কে? আসসালামু আলাইকুম আন্টি, আমি নীলাঞ্জনা। বাসা ভাড়ার নিউজ শুনেই এসেছি। আমার কলিগ বললো এখানে নাকি বাসা ভাড়া দেওয়া হবে। ও, একা না, ফ্যামিলি সহ? জি আন্টি, আমি একা। ও, আমার হাজব্যান্ড তো নেই, তাই কিছু বলতে পারছি না। পরিবার সহ থাকলে এই বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু যেহেতু সিঙ্গেল, তাই এই নিয়ে কিছু বলতে পারছি না। আরে মিসেস চৌধুরী, বাসাটা দিয়ে দেন। একটা ফ্ল্যাটে তো একটা কাপল ছাড়া থাকা যায় না, ওটাই দিয়ে দেন। সিঙ্গেল হয়েছে তো কি হয়েছে, ভাড়া দিতে পারলেই হলো। এই ছেলে, কে তুমি? আর তোমার কথা শুনতে হবে কেন? দেখতে তো বকাটে মনে হচ্ছে। বদমাইশ ছেলে। সত্যি তো, আপনি একটা অসভ্য।
পারমিশন ছাড়া বসে গেছেন, আবার বাসার ভেতরেও ঢুকে গেছেন। আপনার কি পরিবারকে এইটুকু শিক্ষা দেয়নি? সত্যি বলতে আমাকে আমার পরিবার সঠিক শিক্ষা দিয়েছে, কিন্তু আমি এই রকম বকাটে হয়ে গেছি। বাবা মায়ের একমাত্র ছেলে, এই ওই রকম হওয়া কি স্বাভাবিক কিছু না? তবে আমার নানির বিয়ে, এত যে বজ্জাত কথায় কথায় আমাকে বকাবকি করে, ঝাঁটা হাতে নিয়ে মারতে আসে। আপনার এই সব হাবিজাবি কথা বলা থাকলে আপনি এখান থেকে যেতে পারেন। আপনাকে আর কিচ্ছু বলা লাগবে না, যান এখান থেকে। বারে কাজের বেলায় কাজই, আর কাজ ফুরালেই পাজি। আচ্ছা ঠিক আছে, কথা বলেন আপনারা। আর নানার মেয়ের বাসা ভাড়া দিয়ে দাও। আর সরি তোর কথা না শোনার জন্য। ওপরের ওই ফ্ল্যাটে একটা ছোট ফ্যামিলি ছাড়া বেশি থাকতে পারে না, ফিরিয়ে দিও না আবার। মানে? মানে হলো এই বকাটিটা আমারই ছেলে, আদর ভালোবাসা পেয়ে পেয়ে এমন হয়ে গেছে। সরি আন্টি, না আসলে আমি আচ্ছা আসেন আমার সাথে, আমি রুম দেখাচ্ছি, পছন্দ হলে নেবেন, না হলে অন্য কোথাও দেখা লাগবে। আম্মু নীলাঞ্জনা আপুকে রুম দেখায়, উনি পছন্দ করে এবং নিয়েও নেয়। তারপর ধীরে ধীরে ওনার সাথে বন্ধুত্ব করি। ফ্ল্যাটে আরও অনেকের পরিবার আছে, ওদের সুন্দরী সুন্দরী মেয়েও আছে, ওদের সাথেও জমিও আড্ডা দেওয়া হয়। সব সময় না, মাঝে মাঝে আর কি। কলেজে এলাম। কিরে হালারপুত, কি অবস্থা তোদের? আমার অবস্থা তো ভালো। তোর কি অবস্থা কাকা? কিরে, তোর সিনিয়র আপুকে আবার রাখতে গেছিলি নাকি? কিন্তু বলতে পারছি না মনের কথা, তাই তো মনে এত ব্যথা। কিভাবে বলবো বল কথা? কেউ যদি একটু সাহায্য করতো, ছাতার মাথা। বাহ, কি দিল! পুরো 2 টাকা কিলো বাজারে একটা ছিল, সেটাই দিল। বলবি ওহে আমার সিনিয়র ক্রাশ, তুমি কি আমাকে ধরিয়ে দেবে ব্রাশ? তুমি কি হবে আমার রান্নাঘরের রানী? দুশালা, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজি হবে কিনা সেটাই ভাবছে। যদি রাজি না হয় তখন কি হবে? কি আর হবে, জোর করে আদায় করে নিবি। মুভির মতো পিস্তল ঠেকিয়ে বলবি, বল তুই আমাকে ভালোবাসিস কিনা, না হলে তোকে মেরে ফেলবো। তোর থেকে যে ভালো আইডিয়া বের হবে না সেটা জানি। এই সিমো, এদিকে এসো, তোমার থেকে একটা কথা জানতে চাই। আমাকে ডাকলেন ভাইয়া? আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জানি আপনি আমাকে পছন্দ করেন, লজ্জা না পেয়ে বলে দিলেই তো পারেন। আমি কতদিন ধরে ওয়েট করে আছি আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। ওর কথা শুনে ভূত দেখার মতো তাকিয়ে আছে। এই পিচ্ছি, তোমার বয়স কত? নাক টিপলে এখনো দুধ পড়বে, আর আমি তোমাকে ভালোবাসবো? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে কে বড় আর কে ছোট। সে যাই হোক, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। চুপ ফাজিল মেয়ে। আচ্ছা, একটা মেয়েকে ইমপ্রেস করতে কি কি করতে হয়? কিভাবে প্রপোজ করলে রাজি হয়ে যাবে? আপনাকে এত পরিশ্রম করা লাগবে না, আমি এমনিতেই এক পায়ে খাড়া হয়ে আছি, কোনো কাঠখড় পোড়াতেও লাগবে না। আচ্ছা তুমি যাও, তোমাকে দিয়ে হবে না। আরে না না, বলেন কি বলবেন? আচ্ছা, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। আবার প্রস্তাবে মেয়েটা রাজি হবে কি না তাও জানে না। এখন কিভাবে বললে মেয়েটা রাজি হবে বলো? হাই আল্লাহ, এটা শোনার আগে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম না কেন? আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমার থেকে পরামর্শ চাইছেন কিভাবে অন্য মেয়েকে প্রপোজ করলে রাজি হবে? ওই ডাইনিটা কে শুনি? তুই কার থেকে কি জানতে চাস? এই মেয়ে, তুমি যাও, তোমাকে দিয়ে হবে না। যাব না। আপনি কে হ্যাঁ, যে আপনার কথা শুনতে হবে? আর আমি আপনাকে সত্যিই ভালোবাসি। এখন তুই বল কি বলবি? কোথা থেকে যে ছাগল পাগল আসে। সিমো তুমি যাও। আমি আপনাকে অভিশাপ দিয়ে গেলাম, যেন আপনার কপালে দজ্জাল বউ জুটে, উঠতে বসতে যেন ঝাঁটার বাড়ি দেয় আপনাকে, শয়তান বেটা। আচ্ছা যাও। সিমো নাদিমকে অভিশাপ দিতে দিতে চলে গেল। বন্ধুরা বসে গল্প করতে লাগলাম। আচ্ছা, ওই ছেলে তোমাকে ড্রপ করে দেয়নি? আজকে দেখলাম না তো ওই ছেলেকে। আরে ওটা আমার জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে তেমন কিছু নেই। আমার তো মনে হয় ওই ছেলে তোমাকে ভালোবাসে। তুমি হয়তো না ভালোবাসো, কিন্তু ওই ছেলে তোমাকে ভালোবাসে। আর আমার তো মনে হয় তুমিও ওই ছেলেকে ভালোবাসো। আরে তেমন কিছু না, ওই ছেলে আমার থেকে 2-3 বছরের ছোটই হবে। এটা কোনো ব্যাপার হলো? তুমিও যে ওই ছেলেকে পছন্দ করো সেটা ভালো করেই বুঝতে পারছি। তুমি হয়তো এখন মিথ্যা বলতে পারো, কিন্তু তুমি ওই ছেলেকে ভালোবাসো এটা নিশ্চিত। আরে না না, আমি ওই ছেলেকে পছন্দ করি না, ভালোবাসা তো দূরের কথা। তা তো বুঝতে পারছি,
সে যাই হোক, ছেলেটা তো দেখতে খারাপ না, প্রেম করতেই পারো। এত দামি যখন বাইক আছে তখন তো মনে হচ্ছে বেশ টাকা পয়সাওয়ালা মনে হয়। অনেক টাকা পয়সাওয়ালা। এখন কাজে মন দি। ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বিকেলে বাসায় এলাম। এসে ফ্রেশ হয়ে ছাদে এলাম। নীলাঞ্জনা এখনও অফিস থেকে আসেনি মনে হয়। দেখলাম তো ওর ফ্ল্যাটে তালা ঝুলানো আছে, তার মানে এখনও আসেনি। কি ব্যাপার ভাইয়া, একা একা বসে আছেন যে? বিয়ে করেছে কি যে বউ নিয়ে বসে থাকবো? আরে না, তেমন না। আমি ভাবলাম হয়তো নীলাঞ্জনা আপুও থাকবে। আচ্ছা, আপনাদের ভিতরে কি কোনো সম্পর্ক আছে? তুই জেনে কি করবি রে? আর তোকে একটা মেয়ের সাথে দেখলাম ফুচকা খাচ্ছিলি, মেয়েটা কি তোর গার্লফ্রেন্ড? এই বয়সে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছিস? আমি কি ছোট? এবার 9-এ পড়ি। এখানে সব তো তোর থেকে ছোট থাকতেই পেকে যাচ্ছে। তো তোর কয়টা গার্লফ্রেন্ড আছে শুনি? আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড। মিথ্যা বলিস কি জন্য? আমি তো শুধু তোকে আর ওই মেয়েকে দেখেছি, দ্বিতীয় কোনো ছেলেকে তো আর দেখলাম না। আর তুই এটা ওটা যেটা বলেই ভুল বোঝাস না কেন? তোর আব্বুকে বিষয়টা বলতে হবে দেখছি। এই না না ভাইয়া, এটা ভুলেও করবেন না। আমি আপনাকে কিছুই জিজ্ঞেস করব না, কিন্তু আপনি এইসব আব্বুকে বলিয়েন না প্লিজ। আচ্ছা যা, বলবো না। কিন্তু ছোট ভাই, কোনো মেয়ের ভালোবাসায় এতটাই ডুবে যাস না যে পরে আবার বালিশ ধরে কান্না করিস। মেসেঞ্জারে ঢুকে নীলাঞ্জনাকে মেসেজ দিলাম, কোথায় আছেন? একটু পরে রিপ্লাই দিল, অফিসে আছি আর বসে কারো কাজ পাড়িয়ে দিয়ে চলে গেল। ধুর, জীবনটাই বেদনা। আজকে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। কত দেরি হবে? আরও ঘন্টা দুয়েক। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে মন দেন। আর একটু ছাদে থেকে নিচে এলাম। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ আম্মু বলো। তোর আর নীলাঞ্জনার মধ্যে কি শুধু বন্ধুত্ব না অন্য কিছু? যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে ভেবে নিস না যে মেনে নেব। তোর সব কিছু মেনে নেব এটা মনে করিস না। নীলাঞ্জনা কি দেখতে খারাপ? কত সুন্দর, কত কিউট। তো কি হয়েছে, সুন্দর আর কিউট দেখলেই হয়ে যায় না? আমি তোকে বলে দিচ্ছি, ওই মেয়েকে আমরা মেনে নেব না। দেখা যাবে মেনে নিবা কি নিবা না। আমি এখন বাইরে গেলাম বলেই বাইরে চলে আসি। সন্ধ্যায়, চল আজকে পিকনিক করি, আরও কয়েকজনকে ডাকছি, তাহলে জমবে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছি। তারপর যেই ভাবা সেই কাজ, শুরু হলো আয়োজন। রাতে, এই যে মিস্টার বখাটে, কোথায় আছেন আপনি? এই তো বন্ধুরা মিলে পিকনিক করছি। আচ্ছা পিকনিক খাও তাহলে, কিন্তু একা একা পিকনিক খাচ্ছ, এটা কিন্তু ঠিক না। কেন, বললে কি আসেন নাকি? জানি আসবেন না, তাই বলিও নি। এটা তো আমার গ্রাম না যে বাইরে বের হব, রাতে বের হওয়া বন্ধ। তোমার আব্বু যে এই রুলস করে রেখেছেন। এই যে লাভার বয়, এইসব প্রেম প্রীতির আলাপ বাদ দিয়ে খেতে আসেন। খাবার রেডি কর, তারপর বল। আর 22 মাস এখনো তো খাবার রেডি হয়নি। খাবার হতে আরো অনেক দেরি। মানে তোদের সহ্য হচ্ছে না? আচ্ছা কাজ করো, সকালে কথা হবে, বাই। নীলাঞ্জনা ফোন রেখে দিল। তারপর পিকনিক শেষ করে আস্তে আস্তে রাত 1টা বেজে গেল। এসে কলিং বেল দিচ্ছি, কিন্তু কেউ এসে দরজা খুলছে না। জানি এমন কিছু হবে। চুপ করে দাঁড়িয়ে আছি। তখন আম্মু দরজা খুলে দিয়ে বলল, বাসায় আসার কি প্রয়োজন ছিল? বাইরে থেকে যেতি। কতদিন যে এর জ্বালা সহ্য করতে হবে আল্লাহ ভালো জানে। যতদিন বেঁচে আছো ততদিন। তারপরে সে ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম ভাঙে সকাল 9টায়। ফোন হাতে নিয়ে দেখি নীলাঞ্জনা কয়েকটা ফোন দিয়েছে। এখন তো অফিসে পৌঁছে গেছে, এখন ফোন দিয়ে লাভ নেই। তাই মেসেজ দিলাম, গুড মর্নিং ইয়ার। রাতে ঘুমাতে দেরি হবার কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে। তারপর অমনভাবে আরেকটু পরে থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। নাস্তা শেষ করে কলেজে চলে আসি। বন্ধু আমার দারুণ টিকটকার। এই ভাতিজা, তোর মায়ের কি খবর রে? শালাহ মন্দির জায়গা মতো লাথি দিব। আচ্ছা বন্ধু, আর কয়দিন পর পরীক্ষা? সেটা তুই জেনে কি করবি? পড়তে তো বসবি না, তাই না? তাও একটা কথা। হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা আপনার? এই কি বললি তুই? দাঁড়া, খালামণিকে বলতে। আমিও বলে দিব তুমি প্রেম করো, তাও আবার 3টা মেয়ের সাথে। কানের নিচে এমনভাবে বাজাবো যে ভিটিভির মতো জিরজির করবে। আচ্ছা ভাই, কত তোর খালাতো বোন আমার পিছনে পড়লো কেন? এত ফাজিল কেন? ও সালাম দিল না, প্রপোজ করলো। আর গতকালে কথা তো বলতেই ভুলে গেছি, সরাসরি আমাকে প্রপোজ করে দিল।
তুইও কম নাকি শালা? তোর জন্য তো এত বিক্রি গেছে। আর শিমু, তুই জানিস না আকাশের গার্লফ্রেন্ড আছে? হুম, শুনেছি গতকাল। তবে ভাইয়া, ফুটবল মাঠের প্লেয়ার থাকে তো অনেক, কিন্তু গোল যে দিতে পারবে তার। আর ওই মেয়ের সাথে আকাশের সাথে কোনো রিলেশন নেই, এখনও নাকি প্রপোজ করেনি। এই মেয়ে, আমি তোমার থেকে বড় না ছোট? হ্যাঁ, নাম ধরে ডাকো কেন? ভাইয়া বলে ডাকো। ক্রাশকে কি কেউ ভাইয়া বলে ডাকে? আমার যদি ওঠা লাগে তাহলে তোর এই সুন্দর চুল আর সুন্দর থাকবে না। দেখ ভাইয়া, আমার দিকে নজর দিবে না, এসব আকাশ নজর দিবে। আমি শুধু তার, আর কারোর না। ভাই, তুই কিছু কি বলবি না আমি উঠে এটার ব্যবস্থা করব? আচ্ছা, কি করবেন আমার সাথে? দেখেন, আমি ওই রকম মেয়ে না। তোর তো আজকে হচ্ছে। ওখান থেকে একদম পালাবি না। আমি উঠতেই শিমু চলে গেল। এ কোন ঝামেলায় পড়লাম রে ভাই, এ একদম পাগল হয়ে গেছে। ভালোভাবে বুঝিয়ে দিবি তাহলেই হয়ে যাবে। ঠিক বলেছিস, এবার আসলে ভালোভাবেই বলে দেব। আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠেই দেখি বিকেল 5:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। দেখি নীলাঞ্জনা এখনও আসেনি, আজকেও দেরি করছে। ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, তাই একটা টেক্সট দিলাম। আজকেও দেরি, ঘটনা কি ম্যাম? সত্যি কি অফিসে আছেন না কারোর সাথে ডেটিংয়ে আছেন? কোনো রিপ্লাই নেই। ধুর, ভাল লাগে না, সকাল থেকে কথা হয়নি। কিছুক্ষণ পরেই রিপ্লাই এলো। আরে না, কি যে বলো না, আমার সাথে আবার কে ডেটিংয়ে যাবে? অফিসে আছি। মনে হচ্ছে ডেটিংয়ে গেছেন, একটা সেলফি তুলে দেন তো দেখি। আরে সত্যি আমি অফিসে আছি, এই তো কাজ শেষের পথে, আধা ঘন্টা পরে আমাকে রিসিভ করতে আসিও তো। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ বসে থেকে চলে আসি বাসায়। এসে বাইকের চাবি নিয়ে চলে আসি নীলাঞ্জনার অফিসের সামনে। একটু দাঁড়াতেই নীলাঞ্জনা এলো, এসে বাইকের পেছনে উঠে বসলো। আহ, অশান্ত মনটা শান্ত হলো। মিস নীলাঞ্জনা, আপনি হয়তো নিজেও জানেন না আপনি আমার কতটা আপন। আপনি আমার ভালো থাকার কারণ, আমার উতাল মনকে শান্ত করার কারণ। ওখান থেকে একটা ফুচকাওয়ালার কাছে এসে বাইক থামালাম। নামেন। আমার কথা শুনে নেমে চেয়ারে বসলো। আমিও নেমে চেয়ারে বসে 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। একটু পরে ফুচকাওয়ালা ফুচকা দিলে খেতে লাগলাম। কয় প্লেট ফুচকা খেতে পারবেন? হয়তো 3 প্লেট পারবো। কিন্তু তুমি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই। গতকাল আপনাকে দেখেছি, তারপর আর দেখা হয়নি। আমাকে এমনভাবে দেখার কি আছে? আর এইসব এমন কাউকে বলো যে তোমাকে তোমার ফ্ল্যাটিংয়ের রিপ্লাই দিবে। আমি তো তাকেই বলেছি। আমার কথা বলিনি তো, আমি বলেছি তোমার গার্লফ্রেন্ডকে বলো। গার্লফ্রেন্ড নেই তো, তবে ক্রাশ খেয়ে আছি একজনের ওপর। দেখতে মাশাআল্লাহ, টানা টানা দুটি চোখ। তার চোখ দুটো যেন গভীর সমুদ্রের মতো, যেখানে ডুবে যেতে ইচ্ছে করে। তার চুলগুলো যেন কালো মেঘের মতো মসৃণ আর মোহনীয়। তার উপস্থিতি আমাকে আনন্দিত করে তোলে, আমাকে ব্যাকুল করে তোলে। আর তার হাসি মুহূর্তেই মন ভালো করে দেয়। এগুলো একটু বেশি বেশি হয়ে গেল না? বেশি কেন হতে যাবে? আমার কাছে সে কেমন সেটা বলেছি। বুঝতে পারছি। তো কে সেই মেয়েটা? তোমার কলেজে না তোমার ক্লাসমেট? সেটা জেনে কি হবে? আঙ্কেল, আরেক প্লেট দিন। মেয়েটা কি জানে তুমি তাকে ভালোবাসো? মেয়েটাকে বলেছো যে তুমি তাকে ভালোবাসো? মেয়েটা জানে আমি তাকে পছন্দ করি, ভালোবাসি কথাটা বলতে পারি না, কেমন ভয় ভয় লাগে। ভয় না করে বলে দিলেই পারো। ভয়কে জয় করতে শেখো। বলবো সময় হলেই। ফুচকা খাওয়া শেষ করে বাসায় চলে আসি। নীলাঞ্জনা নেমে চলে গেল। আমি গ্যারেজে বাইক রেখে বাসার ভিতরে চলে আসি। কিভাবে যে বলবো ভালোবাসি বুঝতেই পারছি না, কোনো কিছুই মাথায় আসে না। আচ্ছা, নীলাঞ্জনা কি আমাকে পছন্দ করে? কি জানি। তোকে কিন্তু বারণ করেছি ওই মেয়ের সাথে না ঘুরতে। আজকে তোর আব্বুর তোদের দেখেছে। তো কি হয়েছে? আমি এইসব নিয়ে ভাবি না। যদি ওই মেয়েকে বাসা ছাড়া করেছো তো ভালো কিছু হবে না। তাই না? কি করবি তুই? মায়ের চিনিস তুই? আমি কিছু বললাম না। রুমে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাছে যেই জন্য আসা, আমার কানে আসছে, এবং আজকে তোমাকে আমার ছেলের সাথেও দেখলাম। তোমাকে আমার ছেলের বউ হিসাবে কখনো মেনে নিব না। তোমাকে কোনো হুমকি দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি তুমি আমার ছেলেকে এড়িয়ে চলো, আর যত দ্রুত সম্ভব
এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাও। আশা করি আমার কথা তুমি বুঝতে পারছো। আর তুমি আমার ছেলের সাথে যোগাযোগ করিও না। জি আঙ্কেল, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে অন্য কোথাও বাসা খুঁজে নাও। শুধু তোমাকে দোষারোপ করলে ভুল হবে, আমার ছেলেরই দোষ বেশি। তোমাকে বললে তুমি শুনবে, কিন্তু আমার ছেলেকে বললে শুনবে না। আকাশকে হাজার বুঝলেও বুঝবে না। আমরা চাই তুমি আমার ছেলের থেকে দূরে দূরে থাকো এবং যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে দাও। আর আমরা যে তোমার কাছে এসেছিলাম যেন না বলো। আব্বু আর আম্মু চলে আসে। নীলাঞ্জনা চুপ করে চেয়ারে বসে পড়ে। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। যেও নিজেকে ধরে রাখতে পারিনি। আমি বারবার বুঝিয়েছি যে আকাশের সাথে মিশবো না, কথাও বলবো না, কিন্তু মনকে ধরে রাখতে পারিনি। আমি এখন কি করব? আমি যে এখন আকাশকে ভালোবাসি, আকাশকে ছাড়া আমি থাকতে পারবো না। অনেক কষ্ট হবে। কি করব এখন? ওর সাথে অনেক সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। এখন কি করব আমি? রাতে নীলাঞ্জনাকে টেক্সট দিলাম, কিন্তু মেসেজ গেল না। বুঝলাম না ওনার আবার কি হলো। ফোন দিলাম, কিন্তু ফোনও গেল না। সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। কিন্তু কেন? এখন ওনার বাসায় যাওয়া উচিত হবে না। কেউ ভালো চোখে দেখবে না। সকালে দেখবো কি হয়েছে। থুর ছাই, এই মেয়ে কী যে করে বুঝি না। তারপর ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলাঞ্জনার বাসার সামনে এলাম। দেখি তালা দেওয়া আছে। এত তাড়াতাড়ি কোথায় গেল? এখন সকাল 7টা বাজে। এত তাড়াতাড়ি অফিসে চলে গেছে? আচ্ছা, আব্বু অথবা আম্মু কিছু বলেনি তো? ওখান থেকে এসে ফোন হাতে নিয়ে নীলাঞ্জনাকে ফোন দিলাম, মেসেজ দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। অন্য নাম্বার থেকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। রিসিভ করতেই বললাম, কোথায় আছেন আপনি? এত তাড়াতাড়ি তো আপনার অফিসে যাবার কথা না। আমাকে ফোন না দিলে এখন ভালো হবে। আমি একটু ব্যস্ত আছি আর বাইরে আছি। কি হয়েছে আপনার? আপনি কোনো প্রবলেমে আছেন? আমাকে বলেন, তেমন কিছু হলে সাহায্য করার চেষ্টা করতে পারি। আমার সাথে কথা বলা অফ করে সাহায্য করতে পারো। আমাকে আর বিরক্ত না করে সাহায্য করতে পারো। আমি চাই না তুমি আমার সাথে কথা বলো। আমাকে ফোন দাও, আমার সামনে আসো। কি হয়েছে আপনার? আপনি এমনভাবে কথা বলছেন কেন? আর কোথায় আছেন আপনি? আমাকে লোকেশন দেন, আমি আপনার সাথে সোজাসুজি কথা বলবো। আমাকে লোকেশন দেন। তেমন কিছু হয়নি, আর আমার লোকেশন জানার প্রয়োজন নেই। আমি চাই তুমি আমার থেকে দূরে দূরে থাকো। আব্বু আম্মু আপনাকে বকেছে তাই না? বা আপনাকে বাসা ছেড়ে চলে যেতে বলেছে তাই না? আঙ্কেল আন্টি কিছু বলে, আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমাকে বাসায় যেতে হবে, তাই আমি তোমার থেকে দূরে থাকতে চাইছি। আপনি কোথায় আছেন এখন? আমাকে বলেন। আপনি হঠাৎ করে এমন কথা বলছেন কেন? আমি কি কিছু করেছি? আপনি মজা করছেন তাই না? না, আমি কোনো মজা করছি না। আমি যা বলছি সত্যি বলছি। জি বুঝলাম, কিন্তু আপনি কান্না করছেন কেন? আর কোনো প্রবলেম হয়েছে? আর আমার কিন্তু মোটেও ভালো লাগছে না এইসব। নীলাঞ্জনা আর কিছু না বলে ফোনটা কেটে দিয়েছে। আবার ফোন দিলাম, কিন্তু বন্ধ বলছে। বিছানায় শুয়ে পড়লাম। চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। এমনভাবে সব কিছু শেষ হয়ে গেল। আমি কিভাবে থাকবো এখন? এই বিয়ে যে কোনো উপায়ে আটকাতে হবে, কিন্তু উনি আছেন কোথায়? চোখের পানি মুছে বাইক নিয়ে বের হলাম। আমি এখন কি করব? আমার আমার যে খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা অনেক ব্যথা করছে। কিভাবে থাকবো আমি? আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। যেখানে যেখানে যেতে পারে সবখানে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। আল্লাহ, এমন কেন হলো? নিরাশ হয়ে বাসায় এলাম। কোথায় গেছিলি? কোথাও না। তোমরা কি নীলাঞ্জনাকে কিছু বলেছো? না তো, হ্যাঁ আমরা আবার কি বলবো? ও আচ্ছা, নাস্তা দাও। খেয়ে এসে রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? এমন হলে কেন? আমার চাওয়াটা কি ভুল ছিল? আমার অপরাধ কি? আমার সাথে কেন এমন করছে? কি হয়েছে তোমার? এমন চোখ লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে অনেক কান্না করেছো। কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু হয়নি। ভাবছি ছুটি নিয়ে বাসায় যাব। আকাশের সাথে কিছু হয়েছে? বা ওর আব্বু আম্মু তোমাকে কিছু বলেছে? বা তোমার বাসার লোকজন কিছু বলেছে? আকাশের আব্বু আম্মু ওদের বাসা ছেড়ে দিতে বলেছে, আর বলেছে যেন আমি ওর থেকে দূরে দূরে থাকি। ওনারা ওনার ছেলের বউ হিসেবে আমাকে কখনোই মেনে নেবে না। আকাশ কি জানে? না, জানে না। আর আকাশকে বলতে বারণ করেছে যেন এইসব কিছু না বলি। আকাশকে বলতে পারো, দেখো আকাশ কি বলে। আমি চাই না ঝামেলা বাঁধাতে, তাই বলে দিয়েছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে।
এটা কি ঠিক করেছো? ছেলেটাকে এমন ভাবে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে? আর পছন্দের জিনিসগুলো জোর করে নিতে হয়, প্রয়োজনে কেড়ে নিতে হয়। যেখানে ওর আব্বু আমাকে পছন্দ করে না, সেহেতু সংসার জীবনে অশান্তি ছাড়া আর কিছুই থাকবে না। সব কিছু পেতে নেই, কিছু পছন্দের আর প্রিয় জিনিস না দূরে রাখাই ভালো। তাহলে আর কি বলবো? তাহলে ওই বাসা ছেড়ে অন্য কোথাও বাসা দেখো, চোখের সামনে দেখলে বেশি কষ্ট পাবা। হুম। সারাদিন ওনাকে ফোনে পাইনি। বিকালে ওনার অফিসের সামনে দাঁড়িয়ে আছে, বেশ অনেকক্ষণ থেকে দোকানে বসে আছে, কিন্তু বের হচ্ছে না। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে আসতেই আমি গিয়ে হাত ধরে এক সাইডে টেনে নিয়ে এলাম। কি হয়েছে আপনার? হঠাৎ করে এইসব কি? আমার হাত ছাড়ো। আগে বলতে হবে এমন করছেন কেন? আর আপনি বিয়ে করতে পারেন না। আমি হাত ছাড়তে বলেছি। আগে বলেন এমন করছেন কেন? আমি আপনাকে কোথাও যেতে দেব না, আমি আপনাকে অন্য কারো হতে দেব না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে না পেলে আমি মরে যাব, কসম আল্লাহর। আপনি এইসব বলছেন, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আমি হয়তো মরেই যাব। বলছি না হাত ছাড়ো। অসভ্যের মতো একটা মেয়ের হাত ধরে রেখেছো, আর কখনো তুমি আমার সামনে আসবে না। কেন আসবো না? শতবার আসবো, হাজারবার আসবো। নীলাঞ্জনা চলে গেল। আমি দাঁড়িয়ে থাকলাম। এমন কেন করছে? আমাকে কেন সব কিছু ভালোভাবে বলছে না? বাইকে উঠে বাসায় এসে নীলাঞ্জনার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতরে আসে যাবে, তখন ওনার সামনে দাঁড়ালাম। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? এখানে কোনো সিন ক্রিয়েট করবে না। আপনি বাসায় ফোন করে বলে দেন যে এই বিয়ে করবেন না, অথবা আপনার ফ্যামিলির কারো নাম্বার দেন। আমি বলছি আপনি এই বিয়ে করতে রাজি না। এই বিয়ে আমার পছন্দ অনুযায়ী হচ্ছে, তো বারণ করবো কেন? বারণ করার প্রশ্নই আসে না। প্লিজ বারণ করে দেন, আমি আপনাকে ভালোবাসি। কেন বোঝেন না আপনি? আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবিনি, আর আমি কিছু বুঝতেও চাইছি না, কারণ সামনে আমার বিয়ে। দয়া করে আমাকে আর ডিস্টার্ব করবে না। হাত ছাড়া বলছি। আমি আর কিছু বললাম না, ওনার সামনে থেকে সরে গেলাম। বাসার ভেতরে এসে রুমে এসে চুপচাপ বসে আছি। হ্যাঁ আপু বল, কি অবস্থা তোর? আগামীকাল বাসায় চলে আসবো, আর জব ছেড়ে দিয়েছি। কেন জব ছাড়লি কেন? জেদ করে গেলি জব করবি বলে, আর ছেড়ে দিলি? ছুটি চাইছিলাম কিন্তু দিল না, তাই রাগ করে চাকরি ছেড়ে দিয়েছি। আব্বুর স্কুল টিচার হবার জন্য অ্যাপিল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে আয়। আব্বুকে সকাল থেকে জ্বর, শরীরটাও একটু খারাপ। আচ্ছা ফোন দিয়ে কথা বলি। বেশ কিছুক্ষণ পরে উঠে নীলাঞ্জনার বাসার সামনে এসে দরজায় নক দিলাম। দরজা খুলেন। আমি দরজা খুলতে পারবো না, যা বলার এমনভাবেই বলো। আমি চাই না এত রাতে তুমি আমার বাসায় আসো, আর বাকি সবাই খারাপ কিছু ভাবুক। আশা করি তুমি আমাকে মানুষের চোখে খারাপ বানাবা না। এমনিতেই বাঁকা নজরে দেখে, তখন আরও খারাপভাবে দেখবে। জি বুঝলাম, তাহলে বলেন আগামীকাল সকালে আমার সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার বাসার সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে। ওনার বাসার সামনে থেকে চলে এলাম। রাতটা কিভাবে যে পার হবে বুঝতে পারছি না। রাত 2টা বাজে, কিন্তু চোখে ঘুম নেই। থেকে থেকে চোখ দিয়ে পানি বের হয়েছে। বুকের ভিতর কেমন একটা যন্ত্রণা হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, যে ব্যথা সহ্য করতে পারছি না। কিন্তু এর ভেতর কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে আন্টি এই নিন বাসার চাবি, আর এই মাসের টাকা। তুমি কি বাসা ছেড়ে দিচ্ছ? এর ভিতর বাসাও খুঁজে পেয়ে গেছো? জি, যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি, আর বাকিগুলো থেকে গেছে। আচ্ছা ঠিক আছে। নীলাঞ্জনা আর কিছু বলল না, চলে গেল। পেছন ফিরে একবার তাকিয়ে রিক্সা দেখে উঠে গেল। আমাকে মাফ করে দিও। আমিও তোমাকে তোমার মতো করেই চেয়েছি, কিন্তু উপরওয়ালা মনে হয় সেটাই রাজি না। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারলাম না। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। তোমাকে আর কখনো দেখতে পাবো না। তোমার সাথে ঘোরাঘুরি, ফাইজলামি, হাসি তামাশা, এগুলো অনেক মিস করব। আর তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য সরি। আর ঘুম ভাঙতে দেখি 10টা বাজে। নিচের ওপর অনেক রাগ হলো, তাই জোরে করে বিছানায় একটা লাথি মারলাম। থুরবাল আবারও অফিসে চলে গেছে। ইচ্ছে করছে নিজের গালে নিজেই কয়েকটা থাপ্পড় দিই। সকালে অ্যালার্ম দিয়ে কি জন্য ঘুমাইনি। ওনার নাম্বারে ফোন দিলাম কয়েকটা, কিন্তু বন্ধ বলছে। এখনো ব্লক থেকে ওঠায়নি। ইচ্ছে করে এই মেয়েকে কয়েকটা থাপ্পড় দে, কিন্তু মারতে কি পারবো? কোথায় রে হালার পুত?
গতকাল কলেজে আসলি না, দেখা করলি না, ফোন রিসিভও করলি না, কি হয়েছে তোর? পরে বলবো, এখন ফোন রাখো তো, ভালো লাগে না। ফোন কেটে চুপচাপ বসে থাকলাম। কি হয়েছে তোর? গতকাল থেকে এমন করতেছিস কেন? না, কিছুই হয়নি। আর এখন তুমি যাও তো, আমার যখন মনে হবে তখন উঠে খাবার খাবো। কি হয়েছে আমাকে বল। তুমি জেনেও কিছু করতে পারবে না। আমাকে কিছু না বলে গিয়ে তুমি তোমার কাজ করো। তোদের বাপ ছেলের মতিগতি বুঝি না, যা খুশি কর তুই। দিনটা পার হয়ে গেল, কিন্তু নীলাঞ্জনা বাসায় ফিরল না। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, কিন্তু তাও এলো না। আম্মুর কাছে গিয়ে বললাম, নীলাঞ্জনা কি বাসা ছেড়ে দিয়েছে? সকালে বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? তা আমি কিভাবে বলবো? ও আচ্ছা। রুমে চলে এলাম। এসে টাকা নিয়ে আবার বাইক নিয়ে এসে বাজারে এলাম। তারপর নতুন একটা সিম কার্ড উঠিয়ে নীলাঞ্জনার নাম্বারে ফোন দিলাম। কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আপুকে ফোন দিচ্ছে। সেফ নাম্বার না অন্য নাম্বার? আন্নোর নাম্বার। কয়েকবার ফোন দিয়েছে, রিসিভ করব? না, প্রয়োজন নেই, হয়তো রং নাম্বার। আপু, তোর বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারলাম না। এমনভাবে চাকরি ছেড়ে চলে এলি, তোর চেহারা কেমন যেন হয়ে আছে। মনে হয় অনেক কান্না করেছিস। তোকে বলেছে? তেমন কিছু না। এখন আমাকে বিরক্ত না করে রেস্ট নিতে দে। কয়েকটা মেসেজ দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। ফোনটা বেজে উঠলো, মনটা আনন্দে ভরে গেল, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। ফোনটা রিসিভ করে বললাম, বল। কিরে, তোর কি হয়েছে? দুদিন থেকে তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় আছিস? বাসায় আছি। তুই কোথায় আছিস? বাজারে এসেছিলাম। আচ্ছা, তুই বাসা থেকে বের হ, আমি তোকে রিসিভ করছি। ফোন কেটে দিয়ে নাদিমের বাসার সামনে আসতেই দেখি নাদিম দাঁড়িয়ে আছে। নাদিম বাইকে উঠতেই চলে এলাম, যেখানে আড্ডা দিই সেখানে। কি হয়েছে তোর? কি হয়েছে সব কিছু বললাম। আমি এখন কি করব বুঝতে পারছি না। এখন কোথায় আছে সেটাও জানি না। আগামীকাল থেকে আমরা সবাই খোঁজ শুরু করব, আর কাউকে ওনার অফিসের সামনে নজর রাখতে বলছি। দেখি উনি কখন অফিসে আসে আর কখন অফিস থেকে বের হয়। মন খারাপ করিস না, আমরা খুঁজছি। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসতেই, তোর পড়াশোনা নেই? কোথায় ছিলি এতক্ষণ? কিছু না বলে রুমে এসে ওয়াশরুমে এলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখি দুদিনের চেহারা কি অবস্থা হয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে রুমে এলাম। বসে বসে ফেসবুকে ভিডিও দেখছি। তখন আম্মু এসে, খাবি কখন? আসছি, তুমি যাও। কিন্তু চেয়ারের এমন অবস্থা কেন? রাতে ঠিকমতো ঘুমাস না? তুই কি কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? কিছু হয়নি, তুমি তোমার কাজে যাও। বলবি তুই? নিজেকে এমন করে রাখার তো মানে হয় না। তুমি সেটা ভালো করে জানো কেন এমন অবস্থা। এখন কথা না বলে তুমি গিয়ে তোমার কাজ করো। আম্মু চলে গেল। আমি চুপচাপ বসে থেকে একটু পরে খেতে এলাম। কি হয়েছে তোর? তোর আম্মু বলছে তুই নাকি রুম থেকে বের হোস না, সবসময় শুয়ে থাকিস, বাইরে যাস না, আর বের হলেও কিছু না বলে কোথায় চলে যাচ্ছিস? তেমন কিছু না, এমনি ভালো লাগে না। আর কোনো কথা হলো না। খেয়ে চলে এলাম রুমে। দুদিন হয়ে গেল, কিন্তু নীলাঞ্জনার কোনো খোঁজ পাওয়া গেল না। অফিসেও আসে না, ফোনও বন্ধ, ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ। বন্ধুদের ফোন থেকে ফোন দিয়েছে, কিন্তু বন্ধ বলছে। আচ্ছা, বাসায় চলে গেছে কি? হতে পারে, না হলে অফিসে তো এনে যেতেন। আচ্ছা, এনার বাসা কোথায়? এনার বাসার ঠিকানা জানিস না? না, তবে এইটুকু শুনেছিলাম যে ওনার বাসা রাজশাহীতে, কিন্তু রাজশাহীর কোথায় সেটা জানি না। আর কিছু করার নেই, ওনার বাসা কোথায় জানলে তাও হতো, কিন্তু সেটা তো জানিস না। এমনভাবে হারিয়ে ফেললাম, কেন এমন হলো? উনি তো আমার কথা শুনলেনই না। উনি তো বিয়েটা ভেঙে দিতে পারতেন। উনি কেন এমন করতেন শুনি? উনি কি তোকে ভালোবাসতো? তোদের মাঝে তো কোনো রিলেশনও ছিল, তাই না? এখন তোর মুভ অন করা ছাড়া আর কিছু করার নেই। তুই মুভ অন কর দোস্ত, তোকে এমনভাবে দেখতে ভালো লাগে না। আবির ঠিকই বলেছে, তুই মুভ অন কর। তোকে এমনভাবে দেখতে ভালো লাগে না। ওদের সাথে আড্ডা দিয়ে চলে আসি বাসায়। 10 দিন পর সন্ধ্যায় বাজারে হঠাৎ একটা মেয়ে ডাকে দাঁড়িয়ে যায়। কি রে ভাই, কে ডাকে? আমি কিভাবে বলবো কে ডাকে? তো ওই যে ওই মেয়েটা ডাকে। শালা লুচ্চামি ঝাড়, যেখানে সেখানে মেয়ে পটিয়ে রেখে দিয়েছে। আমি ওই মেয়েকে চিনি না। মেয়েটা আমাদের কাছে এলো, এসে বলল, কেমন আছো? তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে ভালো করেই চিনি। বয়সে ছোট তাই তুমি বলে সম্বোধন করলাম। সমস্যা নেই। তারপর বলেন, কিভাবে আমাকে চেনেন? নীলাঞ্জনার মাধ্যমে। আমি নীলাঞ্জনার কলিগ। আচ্ছা, নীলাঞ্জনার কোনো খোঁজ খবর আছে তোমার কাছে?
না, 2 সপ্তাহ থেকে কোনো খোঁজ নেই। হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে। আচ্ছা, আপনি যেহেতু ওনার কলিগ, তো আপনি কিছু জানেন? জানি, অনেক কিছুই জানি। আচ্ছা, এমনভাবে দাঁড়িয়ে না কথা বলে কোথাও বসে কথা বলি। আচ্ছা আসেন, ওই কফি শপে গিয়ে বসি। আমার কথা শুনে আমার সাথে উনি হাঁটতে লাগলো। একটু হেঁটে কফি শপে এলাম। এসে একটা টেবিলে বসে বললাম, জি, এবার বলেন। নীলাঞ্জনাও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তোমাকে বলেনি ও। তোমার থেকে শুনতে চাইছিল, কিন্তু তোমরা তোমাদের মনের কথা শেয়ার করার আগে তোমার আব্বু আম্মু সবকিছু গন্ডগোল করে দেয়। মানে ঠিক বুঝলাম না, আমার আব্বু আম্মু আবার কি করলো? তোমার আব্বু নীলাঞ্জনার কাছে গিয়ে বলে যে নীলাঞ্জনা যেন তোমার থেকে দূরে থাকে, আর এই বাসা ছেড়ে যেন তাড়াতাড়ি চলে যায়। বলে যে নীলাঞ্জনাকে তোমার বউ হিসাবে কখনো মেনে নিবে না তারা। কি? কিন্তু উনি যে আমাকে বললেন ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই উনি আমার সাথে এমন করছে? নীলাঞ্জনা তোমাকে মিথ্যে কথা বলেছে। ওর বিয়ে ঠিক হয়নি। তোমার আব্বু আম্মু কথা শুনে তোমাকে তার থেকে দূরে রাখার জন্য বলেছে। আর বসের কাছে 2 দিন ছুটি চাইছিল, কিন্তু বস ছুটি দেয়নি, তাই রাগ করে চাকরি ছেড়ে দিয়েছে। এখন মনে হয় বাসায় চলে গেছে। ও আচ্ছা, ওনার ঠিকানাটা আপনার কাছে আছে? না, ওর ঠিকানা আমার কাছে নেই। এখন ওর যে ফাইল, ওটা থেকে ঠিকানা পাওয়া যেতে পারে। আর না হলে তোমাদের বাসায় খুঁজে দেখতে পারো, যদি কোনো আইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। জি, বুঝলাম। ইস, এটা এতদিন মাথায় কেন আসেনি? আমি আজকে গিয়ে খুঁজবো। মেয়েটা একদম বোকা। এভাবে কেউ কাউকে ছেড়ে যায় আর বললেই কি চলে যেতে হবে? ও মানানোর চেষ্টা করবে না, বা তুমি রাজি করাতে কি পারতে না? আমার উপর তার হয়তো ভরসা ছিল না, কোনো বিশ্বাস ছিল না যে আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারবো। এখন কি করবি? তেমন কিছু হবে না, শুধু বড় একটা ঝামেলা হবে। উল্টাপাল্টা কিছু করিস না ভাই, যা করবি ভেবে করবি। আচ্ছা, কফি এসেছে, খেয়ে নেন। তারপর কফি খেয়ে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, যদি আপনার সাথে যোগাযোগ করে বা আপনি তার ঠিকানা জানতে পারেন। আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে অবশ্যই জানাবেন। তারপর ওনার নাম্বার নিয়ে কফির বিল দিয়ে বাইক নিয়ে বাসায় চলে এলাম। নাদিমও আমার সাথে এলো। বাসার ভিতরে এসে, আম্মু, আম্মু কোথায় তুমি? আমার ডাক শুনে রুম থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? এমনভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? নীলাঞ্জনাকে তোমরা কি বলেছ? আমি তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি নীলাঞ্জনার ব্যাপারে, কিন্তু তুমি বলেছ তুমি কিছু বলনি। আমি যা করেছি ভালো করেছি, আর তুই কাকে রাগ দেখাচ্ছিস? আমি কিছু বললাম না। গোডাউনের চাবি নিয়ে গোডাউনে এলাম। তারপর খুঁজতে লাগলাম, সব কিছু উল্টেপাল্টে করছি, কিছু যদি পাই। গোডাউনে খোঁজার কারণ, ওর বাসা পরিষ্কার করে এখানে সব কিছু রেখেছে। তুই এখানে এমনভাবে কি করছিস, আর এইসব এলোমেলো করছিস কেন? কোনো রিপ্লাই না দিয়ে খুঁজে যাচ্ছি, কিছু যদি একটা পাই। প্রায় অনেকক্ষণ খোঁজার পরে একটা এনআইডি কার্ডের ফটোকপি পেলাম, আর ওনার একটা ছবি। ওনার আব্বুর এনআইডি কার্ডের ফটোকপি পেয়েছি। মনের ভিতর আবারও আশার আলো ফুটে উঠল। খুশিতে মনটা ভরে গেল। আজকে আমি অনেক খুশি। ওটা তোর হাত কি? কিছু না। গোডাউন থেকে বেরিয়ে চলে এলাম আমার রুমে। পেছনে পেছনে নাদিমার আম্মু এলো। এসে ব্যাগ বের করে আমার পোশাক ভরতে লাগলাম। তুই এতগুলো কি করছিস? ব্যাগে পোশাক ভরি কোথায় যাবি? মরতে যাব, মরতে। আর তুমি আমার সাথে কথাই বলবা না। তুই এমনভাবে কথা বলিস কি জন্য? তো কিভাবে তোমার সাথে কথা বলবো? হ্যাঁ, আর তুমি আমার ব্যাগটা ছাড়ো, ছাড়ো বলছি। ব্যাগটা ছাড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে বললাম, আজকে থেকে এই বাসা আমিও ছেড়ে দিলাম, আর কখনো আসবো না এই বাসায়। তুই এমনভাবে কথা বলছিস কি জন্য? আমি আবার তোর কি করলাম? জানো না তুমি কি করেছো? সব কিছু করো আবার বলো আমি কি করেছি। না, আমি ওই মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তোমরা ওই মেয়েকে তাড়িয়েছো। আমি তো তোর ভালোর জন্য করেছি। তুমি যদি আমার ভালো চাইতে তাহলে ওই মেয়েকে তাড়িয়ে দিতে না। আমাকে হাসি খুশি দেখতে চাইলে ওই মেয়েকে তাড়িয়ে দিতে না, ওই মেয়েকে আমাকে এনে দিতে। কিন্তু তোমরা তো আমাকে ভালো দেখতেই চাও না। তুমি জানতে ওই মেয়ে যদি চলে যায় তাহলে আমি এলোমেলো হয়ে যাব। ওই মেয়েকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, আমি ছটফট করি। ওই মেয়ের ভিতর কি এমন কমতি ছিল যে এমন করলে? আমার সামনে থেকে এখন সরো, এই বাসাতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি এখন দূরে কোথাও গিয়ে নিঃশ্বাস নিতে চাই, আমি বাঁচতে চাই। তোকে আমি কোথাও যেতে দেব না। আমি তোমাকে আমার সামনে থেকে সরে যেতে বলেছি। না,
আমি তোকে কোথাও যেতে দেব না। আমি ওই মেয়েকে তোর কাছে এনে দেব, কিন্তু তোকে কোথাও যেতে দেব না। কোথা থেকে এনে দেবে? এখন আর এই শহরে থাকে না, চলে গেছে উনি ওনার বাসায়। আম্মুকে সরিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। নাদিম, তুমি কিছু বলো। তোমার বন্ধুকে আটকাও। কেন শুধু শুধু ওই মেয়ের জন্য এমন করছে? আমি ওই মেয়ের থেকে ভালো কাউকে খুঁজে দেব। লাগবে না ওনার থেকে ভালো মেয়ে, আমার ওই মেয়েকে চাই। আর তোমরা ভালো মেয়ে নিয়েই থাকো। বাসা থেকে বেরিয়ে এলাম। নাদিম পেছনে পেছনে এলো, আম্মু পেছনে পেছনে আসলো। তাই এক প্রকার দৌড় দিয়ে বাসা থেকে বেরিয়ে এলাম। একটু এগিয়ে যেতে একটা রিক্সা পেয়ে যায়, তাই রিক্সাওয়ালাকে বললাম অটো স্ট্যান্ডে চলেন। নাদিম উঠে পাশে বসে বলল, এটা কি ঠিক হলো? তুই চুপ থাক। এক মুখে কয় রকম কথা বলে দেখলি? একবার বলে ওই মেয়েকে এনে দিবে, আবার বলে ওর থেকে ভালো কাউকে এনে দেবে। কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তোমার ছেলে বাসা ছেড়ে চলে গেল। কোথায় গেল জানি না। ওই মেয়ের জন্য এমন করছে। দাঁড়াও, আমি দেখছি কোথায় গেল। তুমি কান্নাকাটি করিও না। ও সাপের পা দেখছি, তাই না? অনেকবার বেড়েছে, না মারলে সোজা হবে না। রিক্সায় বসে আছি, তখন আব্বুর নাম্বার থেকে ফোন এলো। রিসিভ না করে ফোন বন্ধ করে দিলাম। আচ্ছা, তুই এখন তোর বাসায় যা, তোর সাথে আমি পরে যোগাযোগ করব। আমিও যাই তোর সাথে। না, তোর যাওয়া লাগবে না। মামা এখানে দাঁড়ান, একজন নামবে। রিক্সাওয়ালা দাঁড়াতেই নাদিম নেমে যায়। বাহ রে বন্ধু, বাহ। গার্লফ্রেন্ডকে না পেয়ে আমাকে ভুলে গেলি, আর পেয়ে গেলে না জানি কি করবি। ফাজলামি না করে বাসায় যা, তোদের সাথে পরে যোগাযোগ করব। আচ্ছা, সাবধানে যা, দেখি কি হয়। আবার বিয়ে হয়ে গেল নাকি? দূরে গিয়ে মশালা। আচ্ছা চলেন আপনি। রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। তারপর অটো স্ট্যান্ডে এসে নেমে ভাড়া দিয়ে অটোতে উঠে চলে আসি বাস স্ট্যান্ডে। তারপর চাপায়ের একটা টিকিট কেটে নিলাম। কাউন্টার খুঁজে খুঁজে টিকিট কেটেছি, যেটা একেবারে তাড়াতাড়ি যাবে সেটার, তাও 10 মিনিট দেরি হবে। দাঁড়ান ম্যাম, আমি আসছি। আপনাকে সেভাবে পেলে না আমি আপনার কি করব নিজেও জানি না। তাইনি পেতনি কোথাকার। কি রে আপু, এত হেঁচকি তুলিস কেন? কেউ কি তোকে মনে করছে, না তোকে গালিগালাজ করছে? রাখতো তোর ফালতু কথা, এগুলো তুই কোথা থেকে পাস বলতো? আচ্ছা, বিয়ে করবি না? লোকজন কত কিছু বলে, তুই কি সেগুলো কানে নিস? আর তোর বিয়েও এখন আর তেমন আসে না বলে তুই নাকি বুড়ি হয়ে গেছিস। ওদের কথা কেন শুনতে যাস? এই জন্য গ্রাম পছন্দ নয়। গ্রামের কথা কি এই প্রবলেম সব জায়গায়? হ্যাঁ, এমন মানুষজন সব জায়গাতেই আছে। যেই বলবে বিয়ে কেন করো না, বলে দিবি যে বিয়ে করবে না। তখন তো বলবে মেয়ের কোনো সমস্যা আছে, তারপর কত কি ব্লাবলা। আচ্ছা, আব্বু আম্মুর কি খারাপ লাগে না বল? কত লোক কত কি শোনায়। তোর এইসব কথা রেখে তোর রুমে গিয়ে ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। আচ্ছা আপু, সত্যি করে একটা কথা বল তো, তুই কি কাউকে ভালোবাসিস? তার কি অপেক্ষায় আছিস? তার জন্য কি বিয়ে করছিস না? যদি থাকে বল, তাহলে তার সাথে বিয়ে দিবে, কিন্তু তুই এবার বিয়েটা কর। আব্বু বলছিল যদি তোর কেউ থেকে থাকে তাহলে বল, তার সাথে বিয়ে দিবে। না, আমার কেউ নেই। মিথ্যা বলিস কি জন্য? তোর ফোনে তো একটা ছেলের পিক দেখলাম। ওই ছেলেটা কি? আমাদের গ্রামে বা আশেপাশের কারো মতো তো লাগছে না। তুই আমার ফোন হাতে নিয়েছিলি? এত রেগে যাবার কি আছে? কে ওই ছেলেটা বল? আর ছেলেটা কিন্তু অনেক সুন্দর আছে, প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আরে বল না, কে ছেলেটা? তুই কি যাবি এখান থেকে? আহা, এত রাগিস কেন? মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড, কিন্তু তুই তো বললি তোর বয়ফ্রেন্ড নেই। তাহলে কি এটা তোর কলিগ বা তোর কোনো ফ্রেন্ড? না, আমার কেউ নেই। ওই ছেলে আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। মিথ্যা বলিস কি জন্য? আমি তো তোদের একসাথে পিক দেখলাম। আহা, দুজনে কি হ্যাপি, মনে হচ্ছে দুজনে কাপল। তোকে তো আজকে আমি কি যে করবো আমি নিজেও জানি না। আব্বু আমাকে বলছি যে তোর বয়ফ্রেন্ডকে পাওয়া গেছে, কিন্তু ওর বাসা কোথায়? তোকে এইসব কিছু বলতে হবে না, আমি চাই না তুই এই সম্পর্কে কিছু বল। কেন? ভাইয়ার সাথে ঝগড়া করে এসেছিস তাই না? তুই ব্রেকআপ করেছিস তাই না? তাই এমনভাবে জব ছেড়ে চলে এসেছিস। তুই এখন আমার রুম থেকে যা, আমাকে একা থাকতে দে। এইসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। বাসে বসে আছি, ফোনটা এখনো বন্ধ হয়ে আছে। চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছি। আমি কি এইসব কিছু ঠিক করছি? না, ঠিকই করছি। কান্নাকাটি বন্ধ করতে পারো না? ও
ও বাসায় আসবে না, কোথায় যাবে? থাকবে কতদিন বাইরে? ওর কাছে টাকা শেষ হয়ে গেলে ঠিক বাসায় ফিরে আসবে। সব জায়গায় তো আর ওর বাপের হোটেল নেই যে খাবে দাবে ঘুরবে। এখন চুপ থাকো, ঠিক 2-3 দিন পর না আসলেও 1 সপ্তাহ পর ঠিকই আসবে। কোথায় গেল, কি করবে না করবে, কোথায় থাকবে, কি খাবে কে জানে। চুপ থাকো তো, ঠিক বাসায় ফিরবে। আরে যাবে কোথায় শুনি? যেহেতু সন্ধ্যার বাসে উঠেছিলাম তাই ওই ভোররাতে চাপাই নবমগঞ্জে এসে পৌঁছাই। রাতে আর না গাড়িতে উঠে ওখানে একটা হোটেলে উঠে একটা ঘুম দিই। তারপর সকালে উঠে আবার বের হই গন্তব্যের দিকে। ফোনটা এখনও বন্ধ আছে, ওপেন করিনি। এনআইডি কার্ডটা আবার দেখলাম। তারপর ওখান থেকে একটা সিএনজি নিয়ে ওনাদের উপজেলায় আসি। তারপর খোঁজ করতে করতে ওনাদের গ্রামে এসে পৌঁছালাম। বাপরে বাপ, এত দূরে! বেশ অনেকটাই বেলা হয়েছে। এখন কাউকে জিজ্ঞেস করি যে ওনার বাসা কোনটা। একজনকে ওনার ছবি দেখিয়ে বললাম যে ওনার বাসা কোথায়। তখন উনি আমাকে স্কুলের ঠিকানা দিয়ে বলল যে ওখানেই পাওয়া যাবে। তারপর ওই ছেলের কথা অনুযায়ী স্কুলের সামনে এসে দাঁড়ালাম। ভেতরে যাব, ভেতরে যাই। স্কুলের ভেতরে আসতেই দেখি উনি একটা ক্লাসরুমে প্রবেশ করছে। হেঁটে ক্লাসরুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে, চিনলাম না তো। স্যার, আপনার সাথে একটু কথা বলতাম, সময় কি হবে? এখন তো আমার ক্লাসের সময়, ক্লাস শেষ করে কথা বলতে পারবো, ততক্ষণ আপনাকে বসতে হবে। ক্লাস না করে বাইরে বসে আড্ডা দিচ্ছি, তুই কি করিস? এই তো ওনাদের গ্রামে এসে পৌঁছালাম। এখন ওনার আব্বুর সাথে কথা বলবো, তাই ওনার আব্বুর জন্য অপেক্ষা করছি। উনি আবার ওনাদের এখানে স্কুলের শিক্ষক, এখন ক্লাস করাচ্ছে। হালারপুত, খুব ভালো করেছিস, কিন্তু তোর বাপ সকালে এমন ঝাড়ি দিল, কি বলবো রে ভাই। কি আর বলবি, চুপচাপ শুনে থাক। আবির কোথায়, ক্লাসে আছে কি? আরে না, মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ফ্রেন্ড সার্কেলের কে ভালো বলতো? আর তোর রাম্মু যে কান্নাকাটি করছিল, কি বলবো। আমাকে বলছে তুই কোথায় আছিস, কিন্তু আমি কি জানি নাকি তুই কোথায়। শুধু এটুকু বলছে যে রাজশাহী গেছে। ও আচ্ছা। নাদিমের সাথে কথা বলতে বলতে আবারও ফোন ভাইব্রেশন হচ্ছে। দেখি আম্মু ফোন দিয়েছে। আচ্ছা থাক, দেখি নানার মেয়ে কি বলে। ফোনটা রিসিভ করতেই, তুই কোথায় আছিস আর কেন গেলি তুই? আমাকে আর ফোন দিবা না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, আজকেই বাসায় আয়। আমি আর বাসায় ফিরবো না, ওই বাসা আমার ভালো লাগে না। আর তুমি আমাকে ফোন দেবে না। ফোন বন্ধ করে দিলাম, আল্লাহ হাফেজ। ওই মেয়েকে আমি এনে দেবো, তবুও তুই বাসায় আয়, ওই মেয়েকে মেনে নেব। তোমার কথা বিশ্বাস হয় না, একই মুখে তুমি 2 রকম কথা বলো। আমি সত্যি বলছি। তোমার সত্যি কথা শুনে কি করব? তুমি ওই মেয়েকে পাবে কোথায়? কোথা থেকে এনে দিবা তুমি? তুমি জানো ওই মেয়ে কোথায় থাকে? তোমার কথাও বিশ্বাস করছি না, আর আমি পাশেও যাচ্ছি না। তুই এখন কোথায় আছিস? রাজশাহীতে না? তুই তো ওই মেয়ের কাছেই গেছিস, তাই না? না তো, আমি তো সিলেট এসেছি। তোর বন্ধু যে বলল তুই রাজশাহী গেছিস। ওকে, মিথ্যা বলেছি। ওনার ঠিকানা আমার কাছে নেই, আমি ওনাকে কোথায় খুঁজবো? আমি এখন সিলেটে আছি। এখন ফোন রাখো, আমি ঘুমাবো। তুই কি বাসায় আসবি না? টাকা শেষ হয়ে গেলে ঠিক আসবি। জি না, আমি এখানে ঠিক একটা না একটা কাজের ব্যবস্থা করে নেব। তোমরা যতদিন এই মেয়েকে না নিয়ে আসছো ততদিন আমি বাসায় ফিরবো না। আমি ওই মেয়েকে কোথায় পাবো? তা তো আমি জানি না। আর তুমি আমাকে ফোন দিবা না। ফোন কেটে দিলাম। তারপর ফ্লাইট মোড অন করে বসে থাকলাম। প্রায় 40 মিনিট পর উনি বের হতেই ওনার কাছে গিয়ে বললাম, স্যার এবার কি বলতে পারি? বলেন, আমার কাছে কি জন্য এসেছেন? স্যার, আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। আমি ঢাকা থেকে এসেছি এবং আপনার মেয়ে যে বাসায় ভাড়াটে হিসেবে ছিল ওই বাসার মালিকের ছেলে আমি আকাশ আহমেদ নীল। এখনও পড়াশোনা শেষ হয়নি। আমার কথা শুনে উনি ভূত দেখার মতো তাকিয়ে আছে। একবার নিচ থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, এই ছেলে, তোমার সাহস তো কম না? আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছো যে আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড? স্যার, আমার সাহস অনেক। যদি সাহস নাই থাকতো তাহলে কি অত দূর থেকে এসে আপনাকে খুঁজে আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড? তোমার কথা শুনে আমি বেশ অবাক হচ্ছি। অবাক হবার কিছুই নেই। আপনি আপনার বাসায় নিয়ে চলেন। যদি না নিয়ে যান তাহলে কিন্তু লোক জানাজানি হয়ে যাবে, তখন আপনারই বদনাম হবে। আমি চাই না আপনার অসম্মানী হোক। স্কুলে আছি, কিছু বলতেও পারছি না, আর সহ্যও করতে পারছি না। স্যার, আমাকে সহ্য করার মতো কিছুই নেই। আমাকে রিজেক্ট করার মতো কিছু দেখছি না।
টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, ঢাকার 4 তলা একটা বাসা আছে, বাবার ব্যবসা আছে, R150 2টা বাইক আছে। আমার কোনো আর ভাই বোনও নেই, সব কিছুই আমার। স্যার আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। তুমি আমার বাসায় যাও, তোমার সাথে বাসায় কথা বলবো। কিন্তু স্যার আমি তো আপনার বাসা চিনি না। এই শয়তান, এই ছেলেকে আমার বাসায় রেখে আয় তো। ছেলেটা মাথা নাড়ালো। তারপর ওই ছেলের সাথে হাঁটতে হাঁটতে চলে এলাম নীলাঞ্জনাদের বাসার সামনে। ছেলেটা চলে গেল। আমি কলিং বেল দিতেই একজন দরজা খুলে দিল। দেখি একজন ভদ্র মহিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো। বাহ, মনে হচ্ছে মাস্টার মশাই ফোন দিয়ে বলে দিয়েছে যে তার জামাই তার বাসায় গেল। ভেতরে যেতে চেয়ার টেনে বসতে দিল। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বিষয়ে আমাকে ফোন দিয়ে বললো। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো, ওই সাইডে ওয়াশরুম। জি। বাহ, জামাই আদর কি শুরু হয়ে গেল। ব্যাগটা চেয়ারে রেখে ওয়াশরুমে এলাম। আম্মু, এই ব্যাগ কার? আমাদের বাসায় কে আবার এলো? তাও আবার এই দুপুরে? কারো তো এই বাসায় আসার কথা না। এই জন্য তুমি বিয়ে করতে চাও না, তাই না? কী সব বলো বুঝি না। ব্যাগের সাথে আমার বিয়ের সম্পর্ক কি? মানে তুমি কোথায় কোথায় কোথা থেকে কি যে নিয়ে যাও আমি বুঝি না। রান্নাবাতি এইসব কি? কিছু না, ভাত বা রুটি তো নেই, তাই তুমি কিছু ফল এবং কেক প্লেটে সাজা, আর ফ্রিজ থেকে মাংস বের করে রাখ। কে এসেছে বাসায়? তোর আব্বু নামটা কি যে বললো বুঝতে পারিনি। জি আন্টি, আকাশ আহমেদ নীল। আকাশ বলেই ডাকে সবাই। আমার কণ্ঠ শুনে নীলাঞ্জনা ঘুরে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আপনি কিছু ভুল দেখছেন না, সঠিকই দেখছেন। কখনো কল্পনা করেননি আমাকে এখানে দেখবেন, কিন্তু এখন কল্পনা থেকে বেরিয়ে আসেন। আমি আপনার সামনে বাস্তবে হাজির। তুমি এখানে কেন এসেছো? আপনার বিয়ে, তাই বিয়ে খেতে এসেছি। আমার মন আমাকে দাওয়াত দিয়েছে, তাই দাওয়াত খেতে এসেছি। ফাজলামি করছো এখানে এসে? ফাজলামি তো আপনি আমার সাথে করেছেন। আর আন্টি কিছু খাবার আছে, অনেক খিদে পেয়েছে। আপনাদের গ্রাম খুঁজতে খুঁজতে খেতেই ভুলে গেছে। আপনাদের বাসায় আসতে গিয়ে কত ঘুরতে হয়েছে জানেন? একটু বসতে হবে। তুমি যতক্ষণ ফল খাও আমি এমনভাবে দাঁড়িয়ে না থেকে ফলগুলো বাইর করে এনে দিতে পারিস না? ব্যাগটা টেবিলে রেখে চেয়ার টেনে বসলাম। আন্টি কয়েকটা আপেল এবং আঙ্গুর দিয়ে রান্নাঘরে গেল। নীলাঞ্জনা হয়তো এখনো বিশ্বাস করতেই পারছে না আমি এখানে। একটা চেয়ার টেনে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি আঙ্গুর নিয়ে ওনার দিকে তাকিয়ে একটা একটা করে খেতে লাগলাম। তাকিয়ে আছে তো তাকিয়ে আছে। দেখি ওনার চোখে কোণে পানি। কি হলো এমনভাবে তাকিয়ে আছেন যে? তুমি এখানে কিসের জন্য এসেছো? আপনার বিয়ে খেতে। আপনি বললেন না আপনার বিয়ে, তাই বিয়ে খেতে এসেছি। তুমি এখান থেকে চলে যাও। কেন যাব? আর আমি কি আপনার কথা শুনে এখানে এসেছি যে আপনার কথা শুনে চলে যাব? কিন্তু কথা হচ্ছে আপেলটা বেশ মিষ্টি, ঠিক আপনার মতো। আপনি যেমন মিষ্টি, আপেলটা ঠিক তেমনই মিষ্টি, তবে আপনি বেশি মিষ্টি। ফ্লার্টিং করা হচ্ছে? আমি কি ওইসব পারি নাকি? আচ্ছা, কথা হচ্ছে আপনার কি বিয়ে হয়ে গেছে না হবে? আমি কি আপনার বিয়ে মিস করে দিয়েছি? আপনার বর কোথায়? নীলাঞ্জনা কিছু বলছে না, চুপ করে বসে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি চাঁদ না আপনি সূর্য? আমার আকাশটা বড্ড মেঘাচ্ছন্ন। আপনি কি পারবেন মেঘাচ্ছন্ন ভাবটা কাটিয়ে আমার আকাশটা পরিষ্কার করে দিতে? এই কয়েকদিন মেঘের ঘনত্ব এত বেশি ছিল যে আমার জীবনটা অন্ধকার করে রেখেছিল। আজকে ঘনত্বটা কিছুটা কমেছে, জানেন, প্রচুর বৃষ্টি হয়েছে। নীলাঞ্জনা কিছু বলল না, উঠে চলে গেল। 5 মিনিট পর ডিমবাজি আর পরোটা নিয়ে এসে আমাকে দিল। বেশ খিদে পেয়েছে, তাই খেয়ে নিলাম। নীলাঞ্জনা বসে বসে দেখছে। খাওয়া শেষ করে বললাম, এবার কি একটু ঘুমানোর জায়গা দেওয়া যাবে? না, এবার তুমি যাও। আপনার বিয়ে না খেয়ে চলে যাব? এই কার বিয়ে? বিয়ে বিয়ে মেজাজ খারাপ করে দিচ্ছে। নীলাঞ্জনার রেগে যাওয়া দেখে আন্টি চলে এসেছে। এসে বলে, কি হয়েছে? তুই এত রেগে আছিস কেন? মেয়ের নাকি বিয়ে, আমাকে বলেছে। আমি অত দূর থেকে এসেছি, এখন বলে চলে যেতে, কিন্তু আমি বলেছি যে বিয়ে না খেয়ে যাব না, তাই রেগে গেছে। আচ্ছা, আমি কি এমন ভুল বললাম বলেন? আচ্ছা আন্টি, আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? আমি কি মিস করে দিয়েছি? তুমি যদি চুপ করে না থাকো তাহলে তোমার কপালে না অনেক দুঃখ আছে। ঝগড়া করিস কি জন্য? আচ্ছা বাবা, তুমি ওই রুমে গিয়ে বিশ্রাম নাও, আমি আরেকটা যে রুম আছে ঠিক করছি। আমার রুমে কি জানো? আচ্ছা ঠিক আছে আন্টি। আমি উঠে ব্যাগ নিয়ে নীলাঞ্জনার রুমে এলাম। এসে ব্যাগ রেখে জুতা খুলে চিৎপটাং, আহা, বালিশ থেকে শ্যাম্পুর কি ঘ্রাণ আসে। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো কানা কানা, আহা কি সুন্দর ঘ্রাণ। নির্লজ্জ বেহায়া,
আমাকে কি কিছু বললেন? না, কিছু বলিনি। তুমি ঘুমাও, পরে তোমার হচ্ছে। একটু মাথায় হাত বুলিয়ে দেবেন? হাতুড়ি দিয়ে আসছি, ওটা দিয়ে একটা দিই তাহলেই হবে। থাক, এত ভালোবাসা হজম হবে না। এই ঠিক আছে, রাতে ঠিক মতো ঘুম হয়নি, এখন একটু ঘুমাই। আচ্ছা, এসি নেই? এসি নিতে গেলে ঢাকা চলে যাও। না থাক, ফ্যানই ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলবো কি? কি শ্যাম্পু ইউজ করেন? হ্যাঁ, তোমার রাতে ঘুম হয়নি? এই আলতু ফালতু কথা না বলে ঘুমাও। এখন আমি যাচ্ছি। আচ্ছা যান। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। তারপর ঘুম থেকে উঠি দুপুরে। এত আয়োজন কিসের জন্য? বাসার কি গেস্ট এসেছে? আর আপু, তুই রান্নাঘরে, তাহলে তোর রুমে ফ্যান চলে কেন? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? শুধু শুধু ফ্যান চালিয়ে রেখে দিয়েছিস। না গিয়ে বন্ধ করে দে। আমার কি আর কোনো কাজ আছে? আমি শুধু তোর এই সবই করব। এই, তুই কি এমন কাজ করে দুনিয়া উল্টাপাল্টা করে দিয়েছিস রে? আর যেহেতু গিয়ে ফ্যান বন্ধ করতে পারবি না, সেহেতু বলিস কিসের জন্য? ধুর ছাই, তুই তোর কাজ কর, আমি গিয়ে শাওয়ার নিয়ে নিই। এই কত ঘুমাই, উঠে ফ্রেশ হয়ে নাও। খাবা কখন? দুপুর 2টা বাজে। এ কি রে আপু, এ ভাইয়া এখানে কিভাবে? দুপুরে এসেছে। এবার বুঝতে পারছি কেন ফ্যান চলছিল। ছবি থেকে বাস্তবে দেখতে সুন্দর আছে। ক্রাশ খেলাম রে আপু। সিঙ্গেল আছি, চাইলে প্রেম করতে পারো। বাই দ্য ওয়ে, তুমি কে নন্দিনী? তোমাকে তো দেখিনি। ও, মনে পড়েছে, তুমি নীলা, তাই তো? কেমন চিনেও না চিনার ভান ধরেছেন। কিন্তু ভাইয়া, আপনি কিভাবে এলেন আর চিনলেন কিভাবে? এ এ অনেক লম্বা ঘটনা। তো ছোট করেই বলেন। তুই যাবি না লাত্তি খাবি? আর উঠে ফ্রেশ হয়ে নাও, আর এই রুম ছেড়ে ওই রুমে যাও। আসো আমার সাথে। আর হাত কেটেছি কিভাবে? আপনাদের এই ভাঙাচোরা রাস্তা, আসার সময় ভ্যান থেকে পড়ে গিয়ে হাত কেটেছে। আসার সময় ফার্মেসি দেখলাম, তাই ব্যান্ডেজ করে নিয়েছি। খুব বেশি কাটেনি, ওই একটু। এত বড় ব্যান্ডেজ করে এটাই বোঝাতে চেয়েছি যে তিল থেকে তাল করেছি। কতটুকু কেটেছে? জেনে করবেনটা কি? আর ব্যান্ডেজ তো করা আছে, সমস্যা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই জায়গায় কিভাবে কাটলো? তখন শার্ট পরেছিলা, তাই দেখতে পাইনি। আমি কি পড়ে গিয়ে কেটে আবার দেখাবো? আজব তো, কিভাবে কাটলো ওটাও নাকি বলতে হবে? ছোটবেলায় যা কেটেছি, এখন আর কিছু কাটতে পারবো না। অসভ্য কথাকার, মুখে যা আসে তাই বলে দিচ্ছে। আর যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। গোসল করবা না এমনি চোখে পোখে পানি দিবা? তুমি জানো। আচ্ছা ঠিক আছে। উঠে ব্যাগ থেকে পোশাক বের করে বললাম, কোন রুমে থাকা লাগবে? তুমি এতদিন এখানে থাকবা? তুমি আগামীকাল বাসায় চলে যাবা। আমার যতদিন ইচ্ছা থাকবো, তাতে আপনার কি? আর আমি আপনাকে নিয়ে তারপর যাব, তার আগে না। আমি তো যাবো না। আমি কোটিপতির মেয়ে না। তোমার সাথে আমার যায় না। আমি তোমার যোগ্য না। তুমি আমাকে না, আমার থেকে ভালো কাউকে ডিসার্ভ করো। আমি শুধু শুধু কেন যাব? এগুলো কি আমি আপনাকে কখনো বলেছি? বলনি, কিন্তু তোমার আব্বু আম্মু তো তাই বুঝিয়েছে। আর ভবিষ্যতে এমন কিছুই বলবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমাকে তুমি জোর করবা। আর তুমি যাও, আমার থেকে ভালো কাউকে লাইফ পার্টনার হিসেবে বেছে নাও। এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন আমি আপনার ওয়াশরুমে গেলাম। না, তুমি আমার ওয়াশরুমে যাবা না। বাইরে যেই ওয়াশরুমটা, কমন ওয়াশরুমটা আছে, ওখানে যাও। আপনার ওয়াশরুমে গেলে সমস্যা কি? রাগের চোখ দুটো জল করছে। তার কথা না বাড়িয়ে বাইরে চলে এলাম। এসে গোসল করে বাইরে এসে নীলাঞ্জনাকে দেখে বললাম, কোন রুমটা আমার জন্য বরাদ্দ? নীলাঞ্জনা কিছু না বলে হাতের ইশারায় একটা রুমটা দেখিয়ে দিল। তাই চলে এলাম রুমে। দেখি আমার ব্যাগ এখানে রাখা আছে। চুপ করে বসে আছি। তখন নীলাঞ্জনার বোন এলো। এই যে মিস শালিকা, কি খবর? এই যে মিস্টার, এখনো আপুর সাথে আপনার বিয়ে হয়নি? আরে হয়ে যাবে। তোমার বোন এমন খিটখিটে মেজাজের না, এখন হয়ে গেছে। আগে ছিল না, এখন কিছুদিন থেকে এমন হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার সিঙ্গেল কোনো ফ্রেন্ড নেই আপনার মতো সুন্দর, সুদর্শন, হ্যান্ডসাম? ও বাবা গো, মারিস কেন? তোমাকে এখানে ফাইজলামি করতে পাঠিয়েছে না ডাকাতি করতে পাঠিয়েছে? তাই বলে তুই মারবি? কত জোরেই না মারলো। ধুর, ভাল লাগে না। কবে যে এটা বাসা থেকে বিদায় হবে? খেতে আসো। তারপর উঠে খেতে এলাম। আন্টি আঙ্কেল আসেনি? বিকেলে আসবে। তোমার ফ্যামিলির সদস্য কতজন? 3 জন, আব্বু আম্মু আর আমি। ছোট একটা বোন ছিল, কিন্তু ছোট থাকতেই অসুস্থতায় মারা যায়। ও আচ্ছা, তোমার পড়াশোনা কতদূর? জি, এখনো অনার্স শেষ হয়নি। এবার অনার্স লাস্ট ইয়ারে। কি? জি, কিন্তু এমন অবাক হচ্ছেন যে?
না তেমন কিছু না, ভাবলাম হয়তো মাস্টার করছো। না, গ্রামে থাকা সত্ত্বেও যে আপনার মেয়েকে শহরে জব করতে পাঠিয়েছেন, আমার তো মনে হচ্ছে গ্রামের মানুষ আপনাদের ভালো চোখে দেখে না, কানাঘুষা বা সরাসরি অনেক কথাই শোনায়। পড়াশোনা তো বাইরেই, আর খারাপ লাগে কিন্তু ওদের কথায় কান দিয়ে না বাজছে। যদিও আমরা বারণ করেছিলাম কিন্তু জেদ করে গেছে। আর ওর আব্বু তো সম্পূর্ণ ছাড় দিয়েছে, বলছে যে এত দূর পড়াশোনা করলো জব করবে না। কিন্তু 2 সপ্তাহ আগে হঠাৎ করে বাসায় চলে এলো, কারণ তখন তো বুঝিনি, কিন্তু এখন বেশ বুঝতে পারছি আসার কারণ আর বিয়ে করতে না চাওয়ার কারণ। মোটেও এমন কিছু না, আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনো সম্পর্ক নেই। তাহলে বিয়ে করতে চাস না কেন? এমনি। আরে বিয়ে করেন, আমি গিয়ে বিয়ে খেয়ে তারপর শহরে যাব। তোমাকে এমন খাওয়া খাওয়াবো জীবনে আর কিছু খেতে চাইবে না। আর তুমি আমাদের বাসা থেকে চলে যাও, আমি চাই না তুমি আমাদের বাসায় থাকো। এটা কি আপনার বাসা? এটা আন্টির বাসা। আন্টি বললে চলে যাব, তোমার কথা শুনে তো যাব না। নীলাঞ্জনা কিছু বলল না। আমি খেয়ে চলে এলাম, রুমে এসে শুয়ে পড়ি। তুই এমন খিটমিটে হয়ে গেছিস কেন? এমনি, এই ছেলেকে আমাদের বাসা থেকে চলে যেতে বলো। কেন? ছেলেটা তো একদম পারফেক্ট আছে, শুধু বয়স 2-1 বছরের ছোট হবে, তার এটা কোনো সমস্যা না। আর এমন না যে তুই ছেলেটাকে অপছন্দ করিস, আমাদের থেকে তুই ছেলেটাকে বেশি চিনিস, তার সম্পর্কে জানিস বেশি। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এখন তার না হলেও একটা সময় হয়ে যাবে। সব কিছু তো ঠিকই আছে, আর না হলে আমাকে বল, আমি বিয়ে করে নিব। এমন ছেলে কেউ হাতছাড়া করে? দিব একবারে কানের নিচে। ওর আব্বু আম্মু আমাকে পছন্দ করেনি, ওর আব্বু আম্মু ওর থেকে আমাকে দূরে থাকতে বলেছে আর বাসা ছেড়ে দিতে বলেছে, তাই চলে এসেছি। যেখানে ওর মা বাবাই পছন্দ করে না, সেখানে আমি ওকে বিয়ে করে কি করবো? ওর আব্বু আম্মু পছন্দ অপছন্দে কি আসে যায়? ওই ছেলে তোকে পছন্দ করে কিনা দেখ। ওই ছেলে তোকে পছন্দ করলেই হলো, আর তোর পাশে থাকলে হলো। আর তোর প্রতি কতটা টান থাকলো সেটা ঢাকা থেকে এখানে চলে আসে বল। দেখো, হয়তো বাসা ছেড়ে না বলে চলে এসছে, আর আমি আকাশকে ওর আব্বু আম্মু থেকে আলাদা করতে পারবো না। আমি যদি এখন এমন করি, তো ভবিষ্যতে আমার ছেলে আমার সাথে এমন করবে না, কে বলেছে? তখন দেখা গেল বৃদ্ধ বয়সে ওল্ড এজ হোম ভাগ্য জুটলো। তাহলে বল, যেন ভাইয়া ওনার আব্বু আম্মুকে রাজি করাই। আর তুই যেহেতু এটা নিয়ে ভয় পাচ্ছিস, তাহলে ভেবে দেখ কি করবি না করবি। ডায়েরি নিয়ে কি করছো? মাথায় ছিল না ডায়েরিতে তো নীলাঞ্জনা মেয়েটার আব্বুর নাম্বার আছে। তুমি কি করতে চাইছো? একমাত্র ছেলে, এমনভাবে বাসা থেকে দূরে থাকলে হবে? আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, ওই মেয়েকে ফিরিয়ে আনতেই হবে। ফিরিয়ে এনে কি করবা? আবার কথা শোনাবা? তুমি তো মন থেকে ওই মেয়েকে মানতে পারছো না, তোমার ছেলের জেদের কারণে ওই মেয়েকে ফিরিয়ে আনতে চাইছো। আগে তুমি ঠিক হও, তারপরে এইসব করো। আমি চাই না সুন্দর সংসারটা অশান্ত করতে। দেখা গেছে ওই মেয়েকে তোমার ছেলের বউ করে নিয়ে এসেছো, কিন্তু মন থেকে মানতে পারোনি। তখন কথায় কথায় তোমরা দুজনে ঝগড়া করবে আর আমাদের বাপ ছেলের মাথা খাবে। আগে নিজে ঠিক হও, তারপর এইসব নিয়ে ভাবো। না হলে আমি কিছু করবও না, আর কোথাও ফোনও দিব না। আর আকাশ যেখানে আছে সেখানেই থাকুক। আর তুমি ওই মেয়ের বাবা ফোন দিও না। আম্মু আর কিছু বলো না। আমি চুপ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে এসে দেখি আঙ্কেল বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি এখানে এসেছো, তোমার ফ্যামিলি জানে? না, জানেন না। তাদের সাথে কথা বলেও বলিনি যে কোথায় আছি। তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনার কাছে ফোন আসবে। আচ্ছা, আপনার বাসায় কয়দিন মেহমান হয়ে থাকলে সমস্যা হবে না তো? যদি খুব সমস্যা হয়ে থাকে তাহলে আমি চলে যাচ্ছি। উনি কিছু না বলে চুপ করে আছেন, একটু চুপ থেকে বললেন, থাকো, কয়দিন থাকবা? তোমার আব্বুর নাম্বার দাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। স্যার, নাম্বার দেব না, আমি তাদেরকে দিয়ে আপনাকে ফোন দেওয়াবো, দেখি তারা কি করে। আর প্লিজ বলবেন না যে আমি আপনার বাসায় আছি। এমন করার কারণ কি? আজকে মনে পড়লো যে আপনার নাম্বার আব্বুর ডায়েরিতে আছে। আপনার মেয়ে যখন বাসা ভাড়া নেয় তখন আপনার নাম্বার সেখানে দিয়েছিল। 2-3 দিনের মধ্যেই আপনার কাছে ফোন আসবে, সেটা জানি। আর আঙ্কেল, আপনি যদি তাদের প্রস্তাবে রাজি হয়ে থাকেন তাহলে সহজে রাজি হবেন না। আপনার খুব বেশি প্রয়োজন পড়েনি, তাদের বেশি প্রয়োজন। অল্পতেই রাজি হয়ে গেলে তখন কি না কি বলবে ঠিক নেই। তোমার মনের ভিতর কি চলছে কে জানে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মাথায় থাকবে। বুঝলাম যে এই বাসায় সবাই রাজি। নীলাঞ্জনা আমাকে আর আঙ্কেলকে 2 কাপ চা দিয়ে গেল।
ওনার সাথে চা খেতে খেতে চা খাওয়া শেষ করলাম। এই বাসায় দেখি সবাই ফ্রি মাইন্ডেড। রুমে আসি, তখন নীলা এলো। ভাইয়া বাইরে থেকে ঘুরে আসি, চলেন। চলো তাহলে। উঠে শার্ট পরে নিলাম, তারপর ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। দেখি নীলাঞ্জনা আর নীলা দাঁড়িয়ে আছে। তারপর তিনজনে বাইরে বের হলাম। লাইট মোড অফ করি, যেই বাবা সেই কাজ। ভাইয়া এটা কি ফোন? স্যামসাং S23 আল্ট্রা। ডাটা অন করতে অনেক মেসেজ হাজির, আবির আর নাদিমের মেসেজ। আর আব্বু আম্মুর কথা তো বাদই দিলাম। আবিরকে ফোন দিলাম কিন্তু শালা রিসিভ করলো না, তাই নাদিমকে ফোন দিলাম কিন্তু ওই শালাও রিসিভ করলো না। দূরে গিয়ে মর শালারা। রাস্তা দিয়ে হেরে যাচ্ছে, এর ভেতরে শুরু হয়েছে আমি কে। এইরকম ভাবে বের হতে কে বলেছে? কত ডাইনির নজর লাগবে তার ঠিকানে একদম। তো কিভাবে বের হব? আমি তো সিম্পলভাবেই বের হয়েছি, তাও তো ঠিক মতো বের হতে পারিনি। তোমাদের গ্রামটা বেশ সুন্দর আছে। এখানেই থেকে যাবে নাকি ভেবেছো? মোর শোকে মোর আম্মু দম বন্ধ হয়ে মারা যাবে। আমি সুন্দর বলেছি থেকে যেতে চাইনি। ওদের কথার কোনো রিপ্লাই দিতে চাস? আমাকে জিজ্ঞেস করলে বলতে তো হবেই, তাই না? আমি আমার কাজিন ছাড়া কি বলবো? বলছি যে দুঃসম্পর্কের খালাতো ভাই, কিন্তু আমি জানি ঠিক সন্দেহ করবে, ভাববে তোমার বর অথবা হবু বর। যা ভাববে ভাবো, এই বেডিদের কোনো কাজ নেই, সব কিছু তিল থেকে তাল করে। আচ্ছা, আপনি কি ভাবলেন? বিয়ে করছেন কি? দেখো, তুমি আমার কাছে মাইর খাবা। তুমি কি এই বলা সব বন্ধ করবা? আচ্ছা, বললাম না, কিন্তু আপনি এইভাবে চলে আসলেন কেন? আমাকে আপনি বলতে পারতেন। আচ্ছা, আমার উপর আপনার একটুও কি ভরসা ছিল না? একটুও কি বিশ্বাস ছিল না? না, আসলে তেমন কিছু না। তো কেমন কিছু শুনি? বাদ দেন, কথায় কথা বাড়ে। আমি আগামীকাল চলে যাব। কেন? তুমি না বললে কয়েকদিন থাকবা, এখন আবার এমন কথা বলছো কেন? আমার ইচ্ছা, তাই। কিছু জিনিস জানতে এসেছিলাম, জানা হয়ে গেছে। তুমি আমার উপরে রাগ করেছো, তাই না? আমার উপরে রাগ করে এই কথা বলছো। সব কিছুর জন্য সরি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কোনো প্রকার হার্টও করতে চাইনি। কিন্তু আপনি সেটাই করেছেন। এই 16 থেকে 17টা দিন রাত কেমন করে পার হয়েছে জানি না। মাথার ভিতর কোনো সেন্স কাজ করেনি। নিজেকে পাগল পাগল মনে হয়েছে। কত শত ফোন দিয়েছি, কত মেসেজ দিয়েছি, নিজেও জানি না। এই পর্যন্ত 10টা সিম কার্ড নেওয়া হয়েছে, কিন্তু ফোন দিলেই বন্ধ বলেছে। ফেসবুক আইডি ডিএক্টিভ। সব কিছুর জন্য সরি। সত্যি বলতে আপনি আমাকে ভালোই বাসেন না। কখনো বলেননি ভালোবাসি, বা কোনো কাজেও বুঝিনি যে আপনি আমাকে ভালোবাসেন। ওই যে বলে না, আমাকে বন্ধুর মতো মনে করেন, হয়তো তাই। বন্ধু ছাড়া আর কিছু ভাবেনি নেই। ভালোবাসলে কি এমন করতেন? আমি আপনাকে ভালোবাসি, তাই এত কিছুর পরেও ছুটে এসেছি। সরি বলছি তো। সরি বললে কি সব কিছু মাফ হয়ে যায়? তাহলে কি বলতে চাইছো? মাফ নেওয়ার জন্য বেটে যেতে হবে? নিজেকে তোমার সামনে সঁপে দিতে হবে? এই যে আমিও এখানে আছি, একটু তো লজ্জা শরম কর। তুই আবার নির্লজ্জ হলি কবে থেকে? তোকে আমাদের সাথে সাথে আসতে বলেছিল কি? আর পাশে পছন্দের মানুষ থাকলে এমন হয়ে যায়, হয় শুনে যা, আর না হলে একটু দূরে দূরে থাক। ফোনটা বেজে উঠলো, দেখি আবির ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, কি রে বেটা, কি অবস্থা? তো আমার আম্মু কেমন আছে সোনা? শালা পাঞ্চন, কি করিস আর কোথায় আছিস? আমি তো আছি সিলেটে, ঘুরতে এসেছি। মাদার বোর্ড, মিথ্যা বলিস কি জন্য? নাদিম তো বলল তুই নাকি রাজশাহীতে তোর গার্লফ্রেন্ডের গ্রামে। আমি নাদিমকেও মিথ্যা বলেছি যে আমি রাজশাহীতে আছি, আমি সিলেটে আছি। তুই যদি মিথ্যা বলে থাকিস তাহলে তোর আন্ডার উপর যেন ঠাড়া পড়ে, বিয়ের পর বাসর রাতে যেন তোর ওটা না দাঁড়ায়, তোর যেন কিডনিতে পাথর হয়। শোকনের দোয়ায় কি গরু মরে? ওগুলো যেন তোর হয় রে হালার পুত। আচ্ছা, কেমন আছিস আর কি করিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? তো এখন কেমন যাচ্ছে দিন? সব মিলিয়ে ভালো। আবিরের সাথে একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। তোমাদের ছেলেদের বন্ধুত্ব আজও। বন্ধুকে ছেলে বানিয়ে দিচ্ছ। এই শালা, এই ছেলে, এই ভাই, এই দুলা ভাই। উফ। এই জন্য আপনাদের ফ্রেন্ডশিপ থেকে ছেলেদের ফ্রেন্ডশিপ বেস্ট। শুধু বন্ধু না, নিজের ভাই মনে করি। জি, সেটা বুঝতে পারছি। আসো পপকর্ন খাই। আপনাদের গ্রামে দেখি এইসব বিক্রি করে, মনে হচ্ছে ঝালমুড়িও আছে। আপনারা তাহলে পপকর্ন খান, আমি ঝালমুড়ি খাই। আমাকে 20 টাকার ঝালমুড়ি দেন, আর ওদের দুজনকে পপকর্ন দেন। আমার কথা শুনে ঝালমুড়িওয়ালা সেই কাজ করলো। তারপর যে যার মতো খাওয়া হলে বিল দিলাম। তিনজনে 100 টাকা বিল করলাম।
ঝালমুড়ি খেতে ভালোই লাগলো। একটু ঘুরে বাসায় এলাম। পরদিন বিকেলে ভাইয়া আপনার বিয়ের প্রস্তাব এসেছে, বিয়ে করবেন? এক আঙ্কেলের আপনাকে পছন্দ হয়েছে, সে নাকি আপনাকে তার মেয়ের বর বানাবে। প্রস্তাবটা মন্দ না। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন? দেখতে বেশ সুন্দর আছে, আপনার সাথে মানাবে ভালো, বিয়ে করবেন? আর যদি শুনে আপনি টাকা পয়সাওয়ালা, আপনার বাবার এত কিছু আছে, তাহলে তো পাগল হয়ে যাবে। ও মা গো, আমাকে মেরে ফেললো গো। এই কুত্তি, তুই আমার গলা ছাড়। তুই আমাকে মারছিস কেন? আমি আবার কি করলাম? তোর কোনো কাজ নেই, এসব কি বলছিস? তোর আবার কি হলো বুঝলাম না। এখানে রেগে যাবার কি আছে? ভাইয়া না তোর বয়ফ্রেন্ড, না হয়েছে তোর বর, আর না এখনো তোদের বিয়ে ঠিক হয়েছে। ঠিক ঠিক, কিন্তু আপনার রেগে যাবার কি আছে? আপু তুইও না কেমন যেন, আমি ভাইয়ার ঘটকালি করব। নীলাঞ্জনা নীলাকে মারতে লাগলো। আচ্ছা, আমি বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবা শুনি? কোথাও যাওয়া লাগবে না, তুমি বাসায় এসে বসো। বাইরে ঘুরে অভ্যাস, এমনভাবে বসে থাকতে বোরিং লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরে আসো। তারপর বাইরে এসে কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসি। সে বসে রিলস দেখে এমনভাবে সময় কেটে গেল। রাতে তোমার আব্বু আমাকে ফোন দিয়েছিল এবং ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। আমাকে বলছিল যে আমি যেন নীলাঞ্জনাকে তোমাদের সাথে পাঠিয়ে দিই। আপনি কি বলছেন? বললাম এভাবে কিভাবে পাঠাই, আগে আমার মেয়ের জব করতো তাই গেছে এবং থেকেছে, কিন্তু এখন তো জবও করে না, আপনার বাসায় থাকেও না, তাহলে কিভাবে পাঠাবো? আর আপনার ছেলের বউ যেহেতু বানাতে চান সেহেতু আপনাদের এসে নিয়ে যেতে হবে, এমনভাবে তো আর আপনাদের বাসায় পাঠাতে পারি না। আমি বললাম যে আপনাদের নিয়ে যেতে হবে, এখন তোমার মা বাবা কি করবে দেখা যাক। জি বুঝলাম, আমি আগামীকাল সকালে বাসায় চলে যাব। তোমার আব্বু আম্মু যদি আসে তখন তুমি আবার আসবা। আমাকে বলল যে রাতে জানবে, সম্ভবত তোমার সাথে আগে কথা বলবে, তারপর আমাকে জানাবে। জি বুঝলাম, দেখি তারা আমাকে ফোন দেয় কিনা। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। ফোনটা ভাইব্রেশন হচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখি আব্বুর নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে বললাম, জি বলেন আব্বু। তুই কোথায় আছিস সত্যি করে বল তো। জেনে কি হবে, এসে নিয়ে যেতেও তো পারবেন না, আর আমিও বাসায় যাচ্ছি না। ওই মেয়েকে নিয়ে আসতে বলিস, আবার বলিস বাসায় আসবি না, ফাজলামি শুরু করেছিস আমার সাথে। ওই মেয়েকে কি নিয়ে এসেছেন? যদি না নিয়ে আসেন তাহলে ফোন দিলেন কি জন্য? ওই মেয়ের আব্বু বলে যে বিয়ে দিয়ে নিয়ে যেতে হবে, না হলে পাঠাবে না। এখন তুই না থাকলে বিয়ে কার সাথে দিব? আমার আর একটা ছেলে আছে নাকি যে তার সাথে বিয়ে দিব? আর একটা নেই দেখেই তো তুই মাথার উপর উঠে বসে আছিস। তোর এই সব তেড়ামি সহ্য করতে হচ্ছে। আপনারা আগে যান, তারপর আমাকে ঠিকানা দিয়ে দেন, আমি পৌঁছে যাব। অথবা ঠিকানা দেন, আমি আপনাদের আগেই পৌঁছে যাব। কত স্বপ্ন ছিল একমাত্র ছেলের বিয়ে ধুমধামের সাথে দিব, কিন্তু তোর জ্বালাই হলো না। আর কোথাও মেয়ে পাইনি, ওই মেয়েকেই পেয়েছে। আমাকে যাবার আগেই ঠিকানা দিয়ে দিবেন, আমি পৌঁছে যাব। তোর আম্মুর সাথে কথা বলবি না? আচ্ছা দেন। তারপর আম্মুর সাথে কথা বললাম। কিছুক্ষণ কথা বলে ভিডিও দেখতে লাগি। নীলাঞ্জনার আইডি থেকে মেসেজ এলো। আমি কোনো রিপ্লাই দিলাম না। কয়েকটা মেসেজ এলো, সিন করে রেখে দিলাম। এবার ওনার নাম্বার থেকে ফোন এলো, কিন্তু কেটে দিলাম। দেখি কি করে। একটু পরে দরজায় টোকা পড়লো। কে? দরজা খোলো। এত রাতে একটা ছেলের রুমে কি দেখেন? আপনি কিছু করবেন না তো? লোকে যদি জানে এত রাতে আপনি আমার রুমে এসেছেন, তাহলে কিন্তু আমার বিয়ে হবে, আমাকে কেউ মেয়েই দেবে না, শরীরে কলঙ্কের দাগ লাগবে। এসে আমার ইজ্জত লুটবেন না তো? নাটক না করে দরজা খুলতে পারো না? কি প্রয়োজন সেটা বলেন। তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না কেন? ফোন রিসিভ করো না কেন? আমার ফোন আমার মর্জি, ইচ্ছে হলে আমি দিব, না হলে নাই। আর যা বলবেন সকালে বলবেন, সব কিছু রিপ্লাই সকালে দিব। তুমি দরজা খোলো, আর তোমার ফোন আর তোমার মর্জি ভালো করেই বের করছি আমি। পাগল নাকি যে এখন দরজা খুলবো? নিজের ভালো পাগলে বোঝে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালে দেখে নিব তোমাকে। নীলাঞ্জনা চলে গেল। যাই মতিয়াই হতে যাই, ধর চাই যদি অ্যাটাচ ওয়াশরুম থাকতো কতই না ভালো হতো। দরজা খুলতেই দেখি নীলাঞ্জনা দাঁড়িয়ে আছে। তারপর দরজা লাগাতে গেলে দরজা ঠেলে ধরে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমার বাসা, আমার বলছি, তাই তোমার কি? আর মেসেজের রিপ্লাই কোথায়?
না মানে কি রিপ্লাই দেব বুঝতে পারছি না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না, তাই রিপ্লাইও দিতে পারিনি। 2 দিন আগে প্রপোজ করলে ঠিক রাজি হয়ে যেতাম। আমাকে মাফ করবেন আপু। খুব ফাজলামি করা হচ্ছে তাই না? ফাজলামি করা খুব ভালোভাবে বের করব। এখন আপনি আপনার রুমে যান। এখন এত রাতে কথা বলতে দেখলে আঙ্কেল আন্টি কি না কি ভাববে। কিছু বলবে না, তাড়াতাড়ি আই লাভ ইউ টু বল। আমি এখান থেকে চলে যাবো। আমি বলতে পারবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আমার বউকে ছাড়া আর কাউকে এইসব বলবো না। মেয়েটা কে শুনি? ঘরে তো আমি, তাই না? তাহলে এত নাটক করার কি আছে? এখনো বউ তো হয়নি। আমার কিন্তু এখন রাগ হচ্ছে, তাড়াতাড়ি বলো, আমি এখান থেকে চলে যাবো। বলছি কি আমি? তুমি? আমার না তোমার কি? আমার না অনেক জোরে চাপ এসেছে, না হলে এখানেই হয়ে যাবে। অনেক জোরে মোতা লেগেছে। যাও যাও, হালকা হয়ে এসো। তারপর ওখান থেকে ওয়াশরুমে চলে এলাম। নীলাঞ্জনাকে না দেখে ভাবলাম হয়তো চলে গেছে, কিন্তু রুমে ঢুকে বিছানায় বসে দেখি তো অবাক। আপনি এখনো আপনার রুমে যাননি? না, আগে শুনবো তারপর যাবো। বুঝেছেন ত্যাগের সুখ? আহা কি শান্তি। আচ্ছা সি করলেন যে, আপনারা মেয়েরা কি পাদেন না, মুতেন না? না, আমরা কিছু করি না, আমরা ফ্রেশ হই। সেটাই, আমরাও হাগি মতি আর পাদি, কিন্তু আপনারা ফ্রেশ হন। সব বাদ দেন এখন, আপনি আপনার রুমে যান। যতক্ষণ না বলছে ততক্ষণ আমিও যাচ্ছি না। আমিও বলবো না, বলবো না মানে বলবো না। নীলাঞ্জনা উঠে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। এত কাছে আসবেন না প্লিজ। আগে বলো ভালোবাসি, তারপরে যাবো, তার আগে না। এত কাছে আসবেন না। আরে ছাড়েন, না হলে কিন্তু কিস করে দেব। আগে জি না, ছাড়ছি না। আপনি কি চাচ্ছেন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আপনি শুধু ভালোবাসি কথা শোনার জন্য এসেছেন এমন নয়। ঘুরিয়ে নীলাঞ্জনাকে দেয়ালের সাথে চেপে ধরে ওর মুখের সামনে মুখ নিয়ে বললাম, আপনি আপনার রুমে যান, আমি বলবো না। যাবো না আমি, আগে বলো ভালোবাসি। কিস করার লোভ সামলাতে পারলাম না, তাই ঠোঁটের সাথে ঠোঁটটা চেপে ধরতেই নীলাঞ্জনা রেসপন্স করলো। একটু পরে ছেড়ে দিল। আই লাভ ইউ টু। এখন যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। ছেড়ে দিতে যাব তখন নীলাঞ্জনা আমাকে তার সাথে চেপে ধরলো। কি হলো? এখন ছেড়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েন। এমনভাবে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে, আর ইচ্ছে করছে যে আপনার ইচ্ছার উপর ঠাড়া পড়ুক। এখন আমাদের বিয়ে হয়নি, এইসব মোটেও ভালো কাজ হবে না। আব্বু আম্মু আগামী পরশুদিন আসবে, ওনারা আসবে, তারপর বিয়ে, তারপর এই সব কিছু। আরেকটা কিস দিচ্ছি, ওইটা নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েন। আমি তোমার সাথে ঘুমাবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। পাগলের পেট খারাপ তো, যান এখন গিয়ে ঘুমিয়ে পড়েন। ওর গেঞ্জি ধরে আমার মুখের সামনে নিয়ে এলাম। নিঃশ্বাস কেমন জানি ভারী হয়ে আসছে। আকাশের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিতেই রেসপন্স করলো। নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কেমন যেন নেশা কাজ করছে। ছেড়ে দিয়ে নীলাঞ্জনাকে কোলে তুলে নিলাম। আর ভাই, আপনাদের মাইন্ডের ওপর ঠাড়া পড়ো। নীলাঞ্জনাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে ওনার রুমের সামনে এসে নামিয়ে দিলাম, কিন্তু গলা ছাড়ছে না। জোর করে ছাড়িয়ে নিয়ে বললাম, এবার ঘুমান। ওনার রুম থেকে আমার রুমে চলে এলাম। ইস, ভাবতেই ভালো লাগছে, কি ফিলিংস মাইরি। মন চাইছে আবার গিয়ে কিস করি। এত সুন্দর ফিলিংস ভুলবার মতো না। আজকে তো আমার ঘুমই আসবে না মনে হচ্ছে। কুত্তাটা আমাকে এখানে রেখে চলে গেল। কিসের ফিলিংস এমন? ওহ, মন চাইছে আবার ছুটে যাই। তোর এটা কোনো কথা হলো? ফোন রেখে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে শুয়ে আছি, দেখি নীলাঞ্জনা এলো। এসে বিছানায় বসলো। আমি একটু সরে বসলাম। কি ব্যাপার, এত সকাল সকাল যে রাতে ঘুমাননি? না ঘুমানোর কি আছে? সকাল 8টা বাজে, আর এটাকে তাড়াতাড়ি বলছো? শোনো না, আজকে কোথা থেকে ঘুরে আসি চলো। আপনাদের এদিকে কোথাও কি আমি চিনি? আপনি কোথায় ঘুরতে নিয়ে যাবেন আমি কিভাবে বলবো শুনি? আচ্ছা চলো, সোনামুষি থেকে ঘুরে আসি, আর পার্কও আছে, ওখানেও ঘোরা যাবে। আচ্ছা চলেন তাহলে ঘুরে আসা যাক। নীলাকেও বলে দেন। না থাক, আমি আর তুমি শুধু শুধু দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। আমি চাই না আমার আর তোমার মধ্যেখানে অন্য কেউ থাকুক। এটা কোনো কথা হলো নাকি? নীলা কিছু বলবে না? আমি আবার কি বলবো? তোমার আপু বলে যে ঘুরতে যাবে, কিন্তু তোমাকে নিয়ে যেতে চায় না, তাই ওই কথা বললাম। আমাকে নিয়ে যাবি না মানে? কেন নিয়ে যাবি না শুনি? আমি আপনাদের সাথে যাব ভাইয়া, আর তুই কোনো ট্যাপও করবি না, সাথে আমাকে নিয়ে যাবি। যা, ঠিক আছে যাস তাহলে, কিন্তু আমাদের মধ্যে যদি বাম হাত দিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আর খেতে আয়। নীলা চলে গেল। আমিও বিছানা থেকে নেমে আসা যাব, তখন নীলাঞ্জনা গেঞ্জি টেনে ধরলো। আবার কি হলো?
না, কিছু না। আবারও এই না না না, এইসব কিছু না। আমি এখন খেতে যাব, খিদে পেয়েছে। আমারও অনেক খিদে পেয়েছে, আমিও গিয়ে খাবার খাবো। আগে একটা কিস দাও, তারপর। আচ্ছা, ঘুরে একটা কপালের চুমু দিলাম। এবার আসেন। তারপর রুম থেকে বেরিয়ে এসে সবাই খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসি ঘুরতে। আসে প্রায় ঘন্টাখানেক লাগলো। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা সোনা মসজিদ দেখে পার্কে এলাম। ভাইয়া, আকাশ ভাইয়াকে কয়েকদিন ধরে দেখি না যে। আকাশ ভাইয়া কোথায়? উনি কি অসুস্থ? না, গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে, তোকে বিয়ে করতে। মিথ্যা বলেন কেন? আকাশ ভাইয়ের বিয়ে হলে কি আপনারা এখানে থাকতেন? আরে না, সত্যি রাজশাহীতে গেছে। ওর গার্লফ্রেন্ডের বাসা ওইদিকে। সে অনেক কথা, কিন্তু তুই আকাশকে কেন খুঁজছিস? না, এমনি। সত্যি কি আকাশ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? ওর যে গার্লফ্রেন্ড সে ওদের বাসায় ভাড়াটিয়া ছিল। সে যাই হোক, এত কিছু জেনে তোর কি? ও, তোর খেলাতো বোন দেখি আকাশকে পছন্দ করে। আরে বেচারি ছ্যাঁকা খাইলো। আচ্ছা, ওই মাইনচোদ ওখানে করে কি? কোনো খোঁজ খবর আছে? ফোন দিয়ে জিজ্ঞেস করো কি করে। আর গতকাল রাতে তো বললো যে আঙ্কেল আন্টি নাকি যাবে, তারা রাজি হয়ে গেছে। আমাকে আর তোকেও ডাকে, কিন্তু আমরা গিয়ে কি করব? আর রাস্তা তো কম না। হালার শালি আছে একটা, এবার নাকি অনার্স প্রথম বর্ষে। বলিস কি? তাহলে তো পটানো প্রয়োজন। যদি ওই মেয়ের বয়ফ্রেন্ড থাকে। দাঁড়া, হালারে ফোন দিয়ে জিজ্ঞেস করি। পার্কের ভিতরে ঘুরছে, তখন ফোনটা বেঁচে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আবির ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই, তোর নাকি শালি আছে? না মানে তোর গার্লফ্রেন্ডের ছোট বোন আছে? আচ্ছা, সিঙ্গেল আছে? তোর জেনে কি হবে? আবে বল না, দেখতে কেমন আছে? ওর কি বয়ফ্রেন্ড আছে? তোর তুই এখন ঘুরতে এসেছি, ঘুরতে দে। এ বিষয়ে রাতে তোর সাথে কথা বলবো। ফোন রাখ হালার পুত। ঠিক আছে রে শালা, আমিও দেখে নিব তোকে। যা সর তুই। ফোন কেটে তারপর ঘুরে ফিরে সন্ধ্যায় বাসে আসে। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, তাই এসে এই বিছানায় ধপাস হয়ে গেছে। ভাইয়া, আমার পিকগুলো আমার ফোনে দেন, নাম্বার নেন, হোয়াটসঅ্যাপে দেন। নীলার নাম্বার নিয়ে সেভ করলাম, তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। রাতের দিকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে এসে ফ্রেশ হলাম। তারপর আবারও রুমে। ফোনটা বাজছে, তাই রিসিভ করলাম। হ্যাঁ আম্মু বলো। তুই আজকে রাতে চলে আসিস। তোমরা যাও, আমি যথারীতি সময়ে পৌঁছে যাব। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। নীলাঞ্জনা বিছানায় এসে বসলো। বসে আমার দিকে তাকিয়ে বলল, তুমি অনেক অকর্মা, একটু হেঁটেই এই অবস্থা। ওটুকু একটু হাঁটাহাঁটি হয়েছে, বাপের জন্মে এতটুকু হাঁটিনি। ও মাগো, কি পা ব্যথা করছে। আমার পা টিপে দেন, যেমন ঘুরতে নিয়ে গিয়েছিলেন তেমন টিপেও দেন। পা মালিশ করে দেবো, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অন্য কিছু হয়ে গেলে আমার দোষ নেই। থাক মুরব্বি, আপনার পা টিপে দেওয়া লাগবে না। আপনার মতলব যে ভালো না সেটা ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি এখনো আপনি করেই বলবা? আমার তো আপনাকে আপনি করে বলতেই ভালো লাগছে। আপনি করে বলার ভেতরে আলাদা একটা ফিলিংস আসে। না, তুমিও তুমি করেই বলবা, সেটা যাই হোক। এখন আসো, খাবে। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর উঠে খেতে এলাম। খেয়ে এসে আবির আর নাদিমের সাথে কথা বললাম। এমনভাবে আজকে পার হয়ে গেল। আগামীকাল বিকেলে আব্বু এসে পৌঁছায়। সত্যি করে বলতো, তুই কি এখানেই ছিলি? তোমার এমন মনে হবার কারণ কি? আমার সন্দেহ হচ্ছে তুই এখানেই ছিলি। ভাবি, আপনার ছেলে আমাদের বাসাতেই ছিল। আপনাদের এতদিন মিথ্যা বলে এসেছে। তোকে তো এখানে কিছু বলতে পারবো না, তুই শুধু বাসায় চল। তোর কপালে অনেক মায়ের আছে, মনে রাখিস। নানিকে বলে তোমাকে মায়ের খাওয়াবো। সে যাই হোক, ফ্রেশ হয়ে নাও তোমরা। আস্তে আস্তে যে তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সেটা ভালো করেই বুঝতে পারছি। যান ভাবি, আপনারা ফ্রেশ হয়ে নেন, তারপর খেয়ে নেন। আব্বু আম্মু ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আব্বু আর আঙ্কেল কি নিয়ে এত কথা বলছে কে জানি। সন্ধ্যায় বিয়েটা আজকেই পড়িয়ে দিতে চাইছি, তারপর ভাই যখন বলছে অনুষ্ঠান করবে, তখন না হয় আগামীকাল ছোট্ট অনুষ্ঠান করে নেবে, আর আমি আমার বাসায় অনুষ্ঠান করব। মনে মনে বললাম, বল্টুরে, তোদের আমার বিয়ে আর খাওয়া হলো না। সবাই সম্মতি জানালো। তারপর আমি নাদিম আর আবিরকে মেসেজ দিয়ে বললাম সব কিছু। ওরা আর কি বলবে, বললো যে বিয়ে করে নে। তারপর মসজিদের হুজুর ডেকে বিয়েটা পড়িয়ে দেয়। কাজে নাকি আগামীকালে সে বিয়ের রেজিস্ট্রি করবে। তারপর বিয়েটা হয়ে যায়।
এর মধ্যে আবার চাচা শালা সম্বন্ধে মিলে বাসর ঘরে সাজিয়ে ফেলেছে। সব টাকা মারার ধান্দা, কি আর করার, ওদের পয়সা দিয়ে বাসর ঘরে যেতে হবে। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে ওদের পয়সা দিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। কেমন একটু ভয় ভয় করছে, না জানি কি হয়। কি আর হবে সেটা আপনারাও জানেন আর আমিও জানি। নীলাঞ্জনা ঘোমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে ঘোমটা সরিয়ে দেখি হেতি চোখ বুজে আছে। কিরে, ঘুমিয়ে গেছে নাকি? তাই ওর হাতে একটা চিমটি দিলাম। ও মা গো, চলে গেল গো। এই ফাজি, এত জোরে কেউ চিমটিকে দেয়? দেখছিলাম এগুলো স্বপ্ন নাকি সত্যি। দেখি এই সব কিছু সত্য। আমি আমার মায়াবতীকে পেয়ে গেছি। তাই না? কিন্তু কথা হচ্ছে, চিমটিটা আমাকে কেন দিলা? আচ্ছা, এত কিছু দিয়ে বসে আছো কেন? এত কাপড় দিয়ে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু কাপড় ছাড়া হয়তো আরো সুন্দর লাগবে। কি বদমাইশ। তুমি কি জানো এখন তোমাকে কতটা সুন্দর লাগছে? যেন তুমি একটা অপ্সরা। বেশি বেশি হয়ে যাচ্ছে না? কোথায় না তো, সবকিছু ঠিক আছে, কিন্তু এত স্বর্ণকার। আম্মু মানে তোমার আম্মু নিয়ে এসেছে, তার একমাত্র ছেলের বউকে দিয়েছে। এখনো পড়ে আছে, খোলো খোলো। আমি তো তোমাকে দেখানোর জন্যই পরে আছি। আচ্ছা তুমি তাহলে খুলে দাও। কেমন একটা ভারী ভারী লাগছে, বেশ ওজন আছে, মনে হয় 4-5 ভরি তো হবেই। আচ্ছা এখন খুলে রাখো, না হলে আবার বাধা হয়ে দাঁড়াবে। না মানে ওই আর কি। যা দুষ্টু। আচ্ছা ঠিক আছে, এখন খোলা শেষ, এখন শুধু পোশাক। না মানে তারপর নীলাঞ্জনাকে শুয়ে দিয়ে ওর উপর শুয়ে ঠোঁটের উপর ঠোঁট রাখতেই রেসপন্স করে। কিছুক্ষণ লিপ কিস করে 2 গালে, তারপর কাঁধেও কিস করলাম। তারপর আস্তে আস্তে ধর্মিয়া যান গিয়ে ঘুমিয়ে পড়েন, বাকিটা ইতিহাস। এখন টি-20 ম্যাচ চলবে। পরের দিন সকালে নীলাঞ্জনাটাকে ঘুম ভাঙলো। নীলাঞ্জনার হাত ধরে টেনে বিছানায় ফেলে জড়িয়ে ধরলাম। না, এখন কোনো দুষ্টুমি না। ওঠো, উঠে ফ্রেশ হয়ে বাইরে এসো, নাস্তা করবো। এখনো আরেকটু জড়িয়ে ধরে শুয়ে থাকে দাও। আচ্ছা তোমার দাদি বা নানি নেই? ওই 2 বুড়ি থাকলে তো আমার খবর ছিল, এতক্ষণ যে লেভেলের মস্করি করতো। না নাই, আমার দাদা দাদি ছোট থাকতেই মারা গেছে। আর নানির বছর 2 আগে আমার নানা মারা যাওয়ার 1 বছর এখনো হয়নি অবশ্য। ও আচ্ছা, আমার দাদি বেঁচে নেই, কিন্তু নানি আছে। একটু সাবধানে থাকিও, না জানি বুড়ি আবার কি বলে। বুড়ির কথার ওজন ভালো, কিন্তু এমনিতেই ভালো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন ওঠো, নাস্তা করবো। আচ্ছা উঠছি। নীলাঞ্জনাকে 2টা কিস দিয়ে উঠে ওর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে এলাম। যেহেতু আমার শ্বশুরমশাই ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, ওটা হলো, আর আমাদের বিয়ের রেজিস্ট্রি হলো। সেদিনের দিন থেকে পরের দিন সকালে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আসার সময় নীলাঞ্জনা একটু কান্না করলো না। কি মেয়ে দেখেছে, কোনো দুঃখ নেই। গল্পটাও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।